আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সেবাই থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1374তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই প্রবাসী জাবেদের জীবনের কলিজা কাঁপানো চরম প্রতারণামূলক এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মেয়ের জামাইয়ের ফাঁদ। গোপনে শাশুড়িকে বিয়ে করে 2 সন্তানের বাবা হলেন মেয়ের জামাই। বন্ধুরা, জীবনের গল্পের অনুষ্ঠানে আমি অনেক রকম প্রতারণার গল্প রেকর্ড করেছি, কিন্তু বিশ্বাস করেন আজকের এই গল্পটা পড়ার পরে রীতিমতো আমি এমন করেই মাথায় হাত দিয়ে ফেললাম। ছলনা হয়, প্রতারণা হয়, পৃথিবীর শুরু থেকেই প্রতারণা আছে। মানুষ মানুষের সাথে প্রতারণা করেই, কিন্তু এভাবেও কি সম্ভব? একটা মানুষকে, একটা প্রবাসীকে জিন্দা লাশ বানিয়ে দেওয়ার এক করুণ বাস্তব জীবনের গল্প, যা শুনলে রীতিমতো আপনি আঁতকে উঠবেন। তাই সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই প্রবাসী জাবেদের জীবনে এই হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন, এবং গল্প শেষে প্রবাসী জাবেদকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জাবেদ হোসেন। আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা ভাই আর ছোট 3টা বোন। আমরা টোটাল 3 ভাই, আমরা টোটাল 3 বোন 2 ভাই। আমাদের পরিবারটা বরিশাল বিভাগের অদূরে কোনো এক অজপাড়া গায়ে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা প্রবাসে থাকে, এবং প্রবাসী থেকে আমার বাবা অনেক বেশি টাকা পয়সা ইনকাম করে, যা দিয়ে আমাদের পরিবারটা অনেক সুখে শান্তিতে শৈশব থেকে কেটে আসছে। আমি সেটাই দেখে আসছি। আমিও পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলাম। আমাদের এলাকাতে, আমাদের গ্রামের সবচেয়ে উচ্চবিত্ত পরিবারটা ঠিক আমাদের পরিবারটাই বলা চলে, কারণ আমাদের পরিবারে আমি ছোটোবেলা থেকে তেমন কোনো অভাব অনটন দেখিনি। আমাদের আশেপাশে বাড়ির কোনো মানুষ যদি বিপদে পড়তো অর্থের জন্য, এমন হতো যে ঘরে খাবার নাই, ডিরেক্টলি আমাদের ঘরে এসে খাবার খেয়ে ফেলতো। আমার মা প্রতিদিন অন্তত 5 থেকে 6 জনের জন্য এক্সট্রা খাবার রান্না করতো আমাদের ঘরে, যেটা আমার বাবারই বলে দেওয়া আছে যে প্রতিদিন 5-6 জন মানুষের খাবার তুমি বেশি রান্না করবা। এমন এক পরিবারে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। ছোটোবেলা থেকেই বাবা আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতেন যে তিনি আমাকে অনেক বড় মাপের একজন ডাক্তার বানাবেন। ডাক্তার হওয়ার জন্য আমার বাবার খুব স্বপ্ন ছিল, এবং আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলের শিক্ষকেরাও বলতো যে আমার মেধা অনেক ভালো, আমি যদি এই মেধাকে ঠিকমতো কাজে লাগাতে পারি তাহলে আমি একদিন ডাক্তার হব। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে আমার বাবা মাকে পড়াশোনা করাচ্ছে, আর আমি আস্তে আস্তে সামনের দিকে বেড়ে যাচ্ছি। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি আমাদের গ্রামের স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিই। আমার এসএসসি রেজাল্ট অনেকটা ভালো হয়। এসএসসি রেজাল্ট এতটাই ভালো হয় আমি আমার স্কুলের ভিতরে ফার্স্ট ডিভিশন পাস পাই। এটা শোনার পরে আমার বাবা সুদূর ওমান থেকে, বাবা তখন বাংলাদেশে চলে আসে। আমার বাবা বাংলাদেশে আসে, এবং আসার পরে বাবা সবার মাধ্যমে মিষ্টি বিতরণ করে এবং মসজিদে বড় করে মিলাদ পড়ায়। শুধু তাই নয়, আব্বু গরু জবাই করে সেটা দিয়ে বিরিয়ানি রান্না করে আমার গ্রামের সমস্ত মানুষদেরকে খাওয়ায়। এবং এরপরে আমার বাবা আমাকে নিয়ে নানু বাড়িতে যাবে। বিকালবেলা আব্বু আমারে বলল আমারে নিয়ে নানু বাড়িতে যাবে। আমার আব্বার একটা মোটর সাইকেল ছিল, যদি আব্বা বাড়িতে আসতো এটা আমি চালাইতাম, এবং আব্বু যদি বাবা বাড়িতে না থাকতো তাহলে আমি চালাতাম, আর বাবা বাড়িতে আসলে বাবা নিজেই চালাতো। বিকেলবেলা বাবা মোটর সাইকেল নিয়ে নানু বাড়িতে রওনা দিয়েছে। আমাকে বলল যে চল না যাবেদ, তো নানু বাড়ি যাব। আমি বললাম আমার বন্ধুদের সাথে আমার কাজ আছে, সন্ধ্যার পরে আমরা সবাই আড্ডা দিতে বসবো, আমি এখন যাব না। পরে আমার বাবা একাই নানুবাড়ির উদ্দেশ্যে রওনা দিল মোটর সাইকেল নিয়ে। বাবা নানুবাড়ির উদ্দেশ্যে চলে গেছে মোটর সাইকেল নিয়ে। আমি বন্ধুদের সাথে বের হলাম আড্ডাবাজি করার জন্য। মাগরিবের আজানের ঠিক কিছুটা পরে আমি ওখানেই বসে আছি। ঠিক ওই মুহূর্তে হঠাৎ করে আমার বড় বোন, মানে আমার ইমিডিয়েট যে ছোট বোনটা আছে, 3 জনের ভিতরে যে সবচেয়ে বড়, ওই আমাকে ফোন দিয়ে চিৎকার করে কান্না করে বলতেছে, ভাইয়া কই আসো, তাড়াতাড়ি বাড়িতে আসো।
আমি তখন বললাম, কি হয়েছে? ও কান্নার জন্য কথা বলতে পারে না। আমার আশেপাশের বন্ধুদেরকে বললাম, কি রে আমার বোন জানি কেন প্রচণ্ড কান্না করতেছে, আমার মনে হয় আমার বাড়িতে কোনো অঘটন ঘটে গেছে, আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ওরা সবাই বলল, মাত্র বসলাম, কিছু আড্ডা টাড্ডা মারি, এরপরেই যাই। আমি বললাম, না, আমার বোন আমাকে ফোন দিয়ে প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে, আমি নিশ্চিত যে আমার বাড়িতে কোনো অঘটন ঘটে গেছে। আমি তখন মাঠ থেকে দৌড়াতে থাকি বাড়ির উদ্দেশ্যে। সাথে সাথে আমার পিছনের বন্ধুরাও সবাই আমার সাথে দৌড়ায় এবং বাড়িতে এসেই দেখি কান্নার ঢোল পড়ে গেছে, সবাই চিৎকার করে কান্না করতেছে। আমি এসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তখন জানতে পারি আমার বাবা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। নানু বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের সাথে আমার বাবার মুখোমুখি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এটা শুনে আমি তখন আঁতকে উঠি। জিজ্ঞেস করলাম, বাবাকে কোথায় নিয়ে গেছে? বলা হলো বাবাকে মেডিকেলে নিয়ে গেছে। আমি তখন বাবাকে যেই মেডিকেলে ভর্তি করানো হয়েছে সেই মেডিকেলে যাই, আমাদের বরিশাল আমাদের জেনারেল সদর হসপিটালে। ওখানে যাওয়ার পরে আমার বাবার পায়ের অবস্থা একেবারেই খারাপ। সেখানকার ডাক্তাররা বলতেছে রাতে তারা দেখবে, যদি রাতের ভিতরে তারা অপারেশনে যেতে না পারে তাহলে আব্বাকে ঢাকা পঙ্গু হসপিটালে রেফার করবে। পুতুটে পরিবারে তখন কান্নার ছোঁয়া বয়ে গেল। আমাদের গ্রামের প্রায় সবগুলো মানুষ আমার আব্বাকে দেখার জন্য হসপিটালে এসে ভিড় করতে থাকলো। হসপিটালে ডাক্তাররা বলল, কোনো এমপি যদি অসুস্থ হয় তাহলে তো তার এত লোকজন আসে না, অথচ উনি কেমন এক লোক যে হসপিটালে মানুষ জায়গা দেয় না, মানুষ জায়গা দেওয়া যাচ্ছে না। আমাদের গ্রামের প্রায় সবগুলো মানুষই ওখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। প্রায় 4:30টার দিকে, রাত্র 4:30টার দিকে ডাক্তার তখন বলেই দিল যে না, আমার আব্বাকে এখানে আর রাখা যাবে না। ফজরের আজানের পরে পরে আমরা অ্যাম্বুলেন্সে করে আমার বাবাকে তখন ঢাকায় নিয়ে আসি। ঢাকায় পঙ্গু হসপিটালে নিয়ে আসি এই কারণে, ওখানকার ডাক্তাররা বলেছিল যে আমার আব্বার পা কেটে ফেলতে হবে, আব্বুর পা রাখা সম্ভব না, বাবার পা কেটে ফেলতে হবে। কিন্তু আমরা বললাম যে ঢাকায় নিলে হয়তো বাবার পাটা বাঁচানো যাবে। এই চিন্তা ভাবনা করেই তখন আমি বাবাকে ঢাকায় নিয়ে আসি এবং ঢাকায় আসার পরে 2 দিন পর্যন্ত আব্বুকে রাখি। আব্বুর পায়ের কোনো রকমের উন্নতি হয় নাই। 2 দিন পরে একইভাবে ডাক্তাররা একই কথা বলল যে পা কেটে ফেলতে হবে। 2 দিন পরে তখন একেবারে নিরুপায় হয়ে আমার বাবার পা কেটে ফেলতে হলো এবং বাবার পা কেটে ফেলার পরে বাবাকে হসপিটালে রাখা হলো দীর্ঘ প্রায় 1.5 মাসের মতো। 1.5 থেকে 2 মাস আমার আব্বা হসপিটালে ভর্তি ছিল এবং এই 1.5 থেকে 2 মাস আমি আর কলেজেও ভর্তি হতে পারিনি। আমার রেজাল্ট আউট হয়েছে, আমার বন্ধুরা বিভিন্ন কলেজ থেকে ফর্ম নিয়েছে, বিভিন্ন কলেজে ভর্তি হবে, কিন্তু আমি আর কোনো কলেজে ভর্তি হতে পারলাম না। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার বাবার অবস্থা খারাপ। বাবাকে একটা পর্যায়ে ঢাকা থেকে তখন বরিশালে নিয়ে আসি। আমার আব্বা অসুস্থ অবস্থা আমাকে বারবার জিজ্ঞেস করে, জাবেদ তুই কি ভর্তি হয়েছিস? কোন কলেজে ভর্তি হবে? কোথায় হবি? আমার মা একটা কথাই বলে যে আগে তোর বাবাকে সুস্থ করতে হবে, তোর বাবা সুস্থ হওয়ার পরে বাকি সব। আমি আর কলেজে ভর্তি হলাম না। একটা পর্যায়ে বাবা বাড়িতে আসলো এবং আসার পর আমাকে বলল, এখনও সময় আছে, তুই কোনো না কোনো একটা কলেজে ভর্তি হ। এবং এরকম সিদ্ধান্তের মাঝেই হঠাৎ করে আমার মা আমাকে মানা করে দিল। আমার মা বলল যে না, তুই কোনো কলেজে ভর্তি হবি না। আমি তখন মারে বললাম যে মা, বাবা তো আমাকে কলেজে ভর্তি হইতে বলছে, আর আমি যদি এরই মাঝে কলেজে ভর্তি না হই তাহলে তো আমার 1 বছর ড্রপ হয়ে যাবে। আমার মা তখন আমার দিকে তাকিয়ে বলে, তোর মাথায় কি কোনো বুদ্ধিশুদ্ধি নাই? তুই কি কিছু বুঝিস না? আমি মারে বললাম, এখানে বুঝাবুঝির কি আছে? আমি তো তোমার কথা ঠিক বুঝলাম না, তুমি কি বলতে চাও? আমার মা বলে, আরে বোকা, উমানে তোর বাবার ব্যবসা আছে, তোর বাবা সেখানে ব্যবসা করে, তোর বাবার নিজের দোকান আছে, তোর বাবা আসার সময় তার বন্ধুকে ওই দোকানে বসায় দিয়ে আসছে। আমি গোপনে খবর পেয়েছি তার ওই বন্ধু তোর বাবার দোকান দখল করার জন্য বসে আছে। তিনি জানতে পেরেছে তোর বাবা হসপিটালে, তোর বাবার পা কেটে ফেলেছে এবং সেই সুযোগে ওখানকার যেই আরবি যে কফিল থাকে, কফিলের সাথে কথাবার্তা বলে তোর বাবার দোকান তোর বাবার বন্ধু নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকমের পথ খুলে ফেলেছে। যত দ্রুত সম্ভব হয় আগে তুই ওমানে যা, পড়াশোনা বন্ধ কর। আমি বললাম, মা এটা তুমি কি বললা? আমি কি তাহলে কলেজে ভর্তি হব না? আমার মা বলে, বাবারে, তোর ঘরে 3টা যুবতী বোন আছে, এদেরকে বিয়ে দিতে হবে, তোর একটা ভাই আছে, অন্তত তাদের কথা চিন্তা করে হলেও তুই একটু বন্ধ রাখ। তোর স্বপ্ন না হয় তোর ছোটো ভাইকে দিয়ে আমরা পূরণ করাবো, তুই আমাদের সংসারের হাল ধর। এই বয়সে তখন আমার বয়স বাড়িয়ে আমার মা তখন আমার পাসপোর্ট করার জন্য টাকা জমা দিল। আমার আব্বার মুখের দিকে তখন আর তাকানো যাচ্ছিল না, বাবার চোখের পানিগুলো টলমল করতেছিল। আমার বাবার ইচ্ছে হচ্ছে, বাবা কোনোভাবেই চাচ্ছে না যে আমি এই বয়সে বিদেশ যাই। আমার বাবার কোনো ইচ্ছা ছিল না বিদেশ যাওয়ার, আমাকে বিদেশ পাঠানোর।
তারপরেও পরিবারের কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে, ছোট ওই 3টা বোনের কথা চিন্তা করে শেষ পর্যন্ত নিজের পড়াশোনাকে, নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে আমি আরবের দেশ ওমানে রওনা দিলাম। ভিসা হয়ে গেল এবং ভিসা হয়ে যাওয়ার পরে আমি তখন টিকিট কনফার্ম করলাম। টিকিট কনফার্ম করে আমি ওমানে গেলাম। আমি তো তখন নতুন, ভাষা টাষা খুব বেশি একটা বুঝি না, কিন্তু আমি ইংলিশে ভালো ছিলাম, ইংলিশ মোটামুটি বলতে পারতাম। ইংরেজি ভাষাটা ভালো জানার কারণে আমাদের দোকানের যে মালিক ছিল, ওই মালিকের সাথে আমি যখন কথা বলি তখন সে বুঝতে পারে যে আমি তখন ওখানে গিয়ে বুঝতে পারলাম যে আমার মা যদি আমাকে রিসেন্ট ওমানে না পাঠাইতো তাহলে আমাদের এই দোকানটা হাতছাড়া হয়ে যেত। আব্বুর প্রায় 70 থেকে 80 লক্ষ টাকার মতো ইনভেস্ট করা আছে এই দোকানে। এটা অনেক বড় একটা সুপার মার্কেট এবং এই মার্কেটটা আমার আব্বা তার বন্ধুকে আপাতত দিয়ে আসছিল এটা দেখভাল করার জন্য, দেখাশোনা করার জন্য। আব্বার ওই বন্ধু যখন জানতে পেরেছে আব্বু মেডিকেলে আব্বুর পা কেটে ফেলেছে, তো আব্বু তো আর কখনোই পা কেটে যেহেতু ফেলেছে আব্বু তো আর ওমানে ব্যাক করতে পারবে না। তো এবার হলো কি যে উনি চাচ্ছিল যে আরবিকে ধরে দোকানটা নিজের নামে নিয়ে নেওয়ার জন্য। তা আমি তো ইংলিশ জানতাম, ইংলিশ জানার কারণে আমি যখন আরবির সাথে কথা বলি, ওমানির সাথে কথা বলি, তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, আমি যদি আর একটুখানি লেট করতাম তাহলে আমাদের দোকানটা হাতছাড়া হয়ে যেত, আমাদের এই দোকানটা আব্বার ওই বন্ধু নিয়ে নিত। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ওখানে চলে আসি এবং যেহেতু আমি ইংরেজি জানি, মালিকও ইংরেজি জানে, যার জন্য আমার ওই মালিকের সাথে কমিউনিকেশন করতে আর কোনো প্রবলেম রইল না। আমি ওনার সাথে সুন্দর করে কথা বলি এবং উনি আমার সাথে কথা বলে এবং আমরা তখন কথাবার্তা যেহেতু বলতে পারি, আব্বার বন্ধুর তখন ওখানে আর কোনো খানা রইল না, উনি আর একটা সুযোগ পাইল না। না পাওয়ার পরে আমি তখন আস্তে আস্তে করে প্রায় 6 থেকে 7 মাসের মধ্যে পুরো দোকানের দায়িত্ব বুঝে নিলাম। দোকানে আরও 3জন ভাই ছিল, তাদের বাড়িও বরিশালেই ছিল, তারা আমার আব্বার আন্ডারে চাকরি করতো। তারা 3জন আমাকে একই কথা বললো আর তারা আমাকে প্রচুর হেল্প করে। আমি প্রথমে যাওয়ার পরে তারাই আমাকে বলে যে জাভেদ ভাই, আপনি যদি আরেকটু লেট করতেন আপনার আব্বার দোকানটা কিন্তু হাতছাড়া হয়ে যেত। অলরেডি ওই লোকটা কাগজপত্র পর্যন্ত ঠিক করে ফেলছে আপনার আব্বার কাছ থেকে, মালিকের কাছ থেকে সরাসরি দোকানটা ওনার নামে নিয়ে নেওয়ার জন্য। কিন্তু আপনি চলে আসছেন, আলহামদুলিল্লাহ, এখন থেকে আপনার আব্বার দোকান আপনিই দেখাশোনা করবেন। তা আব্বার বন্ধু তখন আমাদের দোকানে 3-4 মাসের মতো কর্মচারীর কাজ করে এবং 3-4 মাস পরে উনি ওনার লালসা পূরণ করতে পারে নাই বলে উনি তখন ওখান থেকে চলে যায়। তো উনি চলে যাওয়ার পরে তখন পুরোটা দোকান আমিই চালাইতাম, দোকানের বেচা বিক্রি থেকে শুরু করে সব কিছুই। আর দোকানের যে ইয়াং মালিক ছিলেন, ওই মালিকটা দোকানের যিনি মালিক উনি কিন্তু অনেকটা বয়স্ক ছিলেন না, অনেকটা ইয়াং ছিলেন। তো ইয়াং থাকার কারণে তার সাথে আমার কমিউনিকেশনটা অনেক ভালো হইতো। মাঝে মাঝে ও আসলে ওর জন্য আমি গাওয়া দিতাম, ওরে খেজুর দিতাম, গল্প গুজব করতাম, আড্ডাবাজি করতাম। ও আমারে খুব পছন্দ করতো এবং আমারে বলতো বাঙালি মেয়েরা অনেক সুন্দর হয়, ও বাংলা মুভি দেখে। আমাদের বাংলাদেশি একজন নায়িকা ছিল যার নাম ছিল পপি, ও পপির অনেক বড় ভক্ত। আমাকে বলে যে আমি পপির সাথে দেখা করার জন্য বাংলাদেশে যাব, আমাকে এরকম করে বলতো। ওই সময় মোটামুটি পপির সিনেমাগুলো খুব হিট হতো আর কি। পপি, রিয়াজ, তারাই, ফেরদৌস, এরা মার্কেটে ছিল, ওদের সিনেমা ভালো চলতো। তাই আমারে বলে তুই আমাকে বাংলাদেশে নিয়ে যাবি, এই পপির সাথে আমাকে মিট করাই দিবি, দেখা করাই দিবি। তো এমন করে মালিকের সাথে আস্তে আস্তে কমিউনিকেশন ভালো হচ্ছে। এরকম করে প্রায় 2 থেকে 3 বছরের মতো আমি তখন দোকান চালাই। তো 2-3 বছর দোকান চালাই এবং বেচা বিক্রিও ভালো হচ্ছে, ইনকামও ভালো হচ্ছে। বাড়িতে টাকা পাঠাইলাম, 3টা বোন ছিল, 3টার মাঝে 2টার বিয়ে দিয়ে দিলাম। আমার বোন 2টার বিয়ে হয়ে গেছে, আরেকটা অবিবাহিত আছে আর ছোট ভাই আছে। আব্বু বাড়িতে আছে, দোকানপাটে যায়, ঘোরাফেরা করে, গ্রামের সবার সাথে মিশে। এবং আব্বুর সাথে তখন আমি কথাবার্তা বলতেছি দোকান কিভাবে চালাবো না চালাবো এইভাবে। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, আপনার সকালবেলা, আমি কিন্তু আবার সকালবেলা লেট করে আসতাম আর কি। সকালে আমি অত ভোরে দোকানে এসে দোকান খুলতাম না, একটু লেট করে আসতাম। তো আমি তখন করলাম কি, একটু লেট করে দোকানে আসি। তো এমন সময় হলো কি, আমাদের দোকানের একটা ছেলে আছে যার নাম হচ্ছে নয়ন, ওই তখন আমাকে ফোন দিতে আসে, বারবার ফোন দিতে আসে, ভাই একটু আসেন তো দোকানে, সকালবেলা। তা আমি তো অত সকালে দোকানে যাই না। বহু বছর ধরে আমি যতদিন ধরে দোকান করি, দোকান আমার আয়ত্তে আসার পর থেকেই আমি 10টা, 11টা বা 12টা বাজে দোকানে যাইতাম। কারণ ইয়াং বয়সে ছেলে ছিলাম, রাত জেগে মোবাইল ফোন চালাইতাম, রাত 2টা, 3টা বাজে ঘুমাইতাম, তাই কি আর সকালে ঘুম থেকে উঠা যায়? তো নয়ন যখন আমাকে বারবার ফোন দিচ্ছিল, পরে আমি বিরক্ত হয়ে ফোন রিসিভ করছি। আমি বললাম কি হয়েছে? বলে ভাই একটু আসেন, আপনার সাথে কথা আছে। দোকানে গেলাম এবং চোখ ডলতে দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে দেখি আমাদের দোকানে খুবই রূপসী একটা মেয়ে, যার চেহারা অনেক বেশি সুন্দর। মেয়েটা আমাদের দোকানের মধ্যে
এবং মেয়েটাকে দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। আমি নয়নরে বললাম, কিরে এই মেয়েকে? বলে, ভাই ও একটা বাটপার, ওরে দৌড়ছি এজন্যই তো আপনারে ফোন দিছি, ও নাকি পুলিশ কল করব, ও পুলিশরে ফোন দিব এজন্য আমি আপনারে নিয়ে আসছি। মেয়েটা দেখতে একেবারে সৌদি মেয়েদের মতো ছিল, পোশাক আশাকে দেখে মনে হচ্ছে যেন সৌদি আরবের মেয়ে, সৌদি পোশাক আশাক পরা। তখন আমি মানে সৌদিয়ান বা অ্যারাবিক মেয়েদের মতো দেখতে। তো আমি তখন বললাম যে, এই কে রে নয়ন, এই মেয়ে কে? পরে বলতেছি আগে আপনি পুলিশে কল করেন, ও নাকি পুলিশে কল করছে, আপনিও পুলিশে কল করেন। এবার মেয়ে দেখি অনর্গল বাংলায় কথা বলতেছে নয়নের সাথে। মেয়ে যখন নয়নের সাথে অনর্গল বাংলায় কথা বলে, আমি তখন একটু বিব্রত হয়ে গেলাম। এত সুন্দর মেয়ে কি বাঙালি হতে পারে? আমি তখন একটু দায়িত্ব নিয়ে বললাম, নয়ন তুই চুপ কর, আমি ওনার সাথে কথা বলি। আমি সালাম দিলাম, উনি সালামের উত্তর নিল। আমি বললাম, আপনার নাম? বলে, আমার নাম সোনিয়া। আমি বললাম, কী হয়েছে আমারে বলেন। বলে, ভাই আমি বাকি খাইছি এত রিয়াল, আমারে বলো অত রিয়াল। আমি খাইছি এত রিয়াল, আমারে বলো অত রিয়াল। তখন আমি বুঝতে পারলাম যে বাকি নিয়ে ঝামেলা। আমি তখন নয়নরে বললাম যে কী হয়েছে। নয়ন বলতেছে, আমি কাগজে লিখে রাখছি উনি 70 রিয়াল এখান থেকে বাকি খাইছে, আর উনি এখন বলতেছে উনি নাকি 30 রিয়াল খাইছে। এটা কোনো কথা হইল? আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি, তুই আপাতত চুপ কর। তো তখন আমি ওনাকে মানে আলাদা ডাক দিয়ে বললাম যে ওর তো কাগজে লিখে রাখছে, এখন কাগজের লেখা তো আর ভুল হতে পারে না। মেয়ে বলতেছে, আপনি জানেন ওরা দোকানে বসে বসে গেমস খেলে, মাল নিয়ে একটা লেখে আর একটা, এরকম উল্টাপাল্টা লিখছে। আমি জানি না আমি কত রিয়াল এখান থেকে বাজার নিয়েছি। আমি তখন ওর দিকে তাকিয়ে আছি, চোখগুলো এত সুন্দর ছিল আপনাকে না বলে বোঝাতে পারবো না। আমি তখন বললাম যে আপনি এখানে থাকেন? বলে, হ্যাঁ আমি এখানেই থাকি। আমি বললাম, আপনি এখানে কি করেন, আপনার ফ্যামিলি আছে? বলে, না আমার ফ্যামিলি নেই, আমি বাসায় কাজ করি। তো এত সুন্দর এক মেয়ে বাসায় কাজ করে, মানে তার চলাফেরা, তার পোশাক আশাক রীতিমতো আমাকে অবাক করে দিচ্ছে। আমি বললাম, আপনি বাসায় কাজ করেন? বলে, হ্যাঁ আমি বাসায় কাজ করি। কেন, আমাকে কাজের মেয়ের মতো মনে হয় না? আমি বললাম, সত্যিই না, আপনার পোশাক আশাক দেখলে, আপনার কথা বলার ধরন দেখলে কোনোভাবেই মনে হয় না যে আপনি ওমানের মাটিতে একজন বাসার কাজের মেয়ে। পরে হেসে হেসে বলতেছে, হইছে এখন কি 30 রিয়ালে মানে মামলা ডিসমিস হবে? আমি বললাম, হ্যাঁ কেন হবে না, অবশ্যই 30 রিয়ালে মামলা ডিসমিস হবে। এরপরে 30 রিয়াল মেয়েটার কাছ থেকে নিয়ে আমি তখন আমার ওই নয়নরে বললাম যে ওনার নামটা কেটে ফেল, এবং এরপরেরটা পরে হবে। এরপরে উনি এখান থেকে যত মাল নিবে ততটাই লিখবি, বাড়তি কোনো কিছু লিখবি না। এবং নয়ন তখন একইভাবে 30 রিয়াল নিয়ে, যেহেতু আমি বস আমি বলে দিয়েছি, ও তখন ওই মেয়ের নামটা কেটে দিল। এবং মেয়েটা তখন একটা মিষ্টি হাসি দোকান থেকে চলে গেল। তো নয়ন আমারে বলতেছে যে জাভেদ ভাই যান, রুমে গিয়ে একটু ঘুমান, আপনি তো সকালবেলা ফোন দিয়ে নিয়ে আসছে। আমি বললাম, না রে, চোখে না আর ঘুম আসবে না, যে পরি দেখছি এরপরে কি আর চোখে ঘুম আসে? ওই তখন আর কিছু বলে না। এবং এরপর থেকে আমি ওরে বললাম যে আচ্ছা, আমি বহুদিন ধরে এই দোকানে আছি এবং দোকানের মালিকও আমি, তো এই মেয়েটারে এর আগে আমি কখনো দেখি নাই কেন? পরে বলে, ভাই এ তো বাসায় কাজ করা মেয়ে, সকালে দোকানটা খুললে আল্লাহর নামের পরে মেয়েটা চলে আসে। সকালে দোকানটা খুললে আল্লাহর নামের পরে আসে, আইসা মাল নিবে 5 রিয়ালের, টাকা দিবে 1 রিয়াল, এরকম করেও প্রতিদিন নিয়ে যায়। আর সকালবেলা ও মাল নিয়ে যায়, তো আপনি তো ওই সময় ঘুমে থাকেন। আমি তখন নয়নরে বললাম, নয়ন মেয়েটা কিন্তু অদ্ভুত রে, এত সুন্দর কি মানুষ হতে পারে? ও তখন বলে, ভাই বাসায় কাজের মেয়ে, আরিফবাগো বাসায় কাজ করে, খুব ডেয়ারিং, উল্টাপাল্টা কথা বললে বিপদে পড়েন না, এই সমস্ত মেয়েদের কাছ থেকে সাবধানে থাকা লাগে। আমি তখন বললাম, যারে আমি সাবধানে আছি, আমার সাবধানতা নিয়ে থরে তো মাথা কামাইতে হইব না। আচ্ছা ঠিক আছে, যা হবার তা হয়েছে, এটা বাদ দে এখানে। এবং এরপর থেকে আমি প্রতিদিন সকালবেলা দোকানে চলে আসি। আমি রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, যাতে আমার সকালে দোকানে আসতে মিস না হয়, কারণ আমি সোনিয়াকে দেখব। সোনিয়া সকালবেলা আসে এবং আসার পরে আমার কাছ থেকে মালামাল নিয়ে যায়। আমি তার কাছ থেকে খুব কম টাকা নিতাম, কোনো সময় নিতাম, কোনো সময় নিতাম না। এরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন, মানে কথা বলার তো অতটা সময় হয় না। বাসায় কাজের মেয়েরা ধরেন বাইরের দোকানদারের সাথে খুব বেশি একটা কথা বলতে পারে না, দোকানে আসে মালামাল নিয়ে সাথে সাথে চলে যায়, কারণ লেট হলে মালিক বকা দেয়। বাসায় ম্যাডামরা থাকে, কারণ সকালবেলা মেয়েদের অনেক কাজ থাকে। ভোর রাতে ধরেন ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চি স্কুলে যে ওদের খাবার দাবার রেডি করে, এবং ওদেরকে রেডি করে, আবার অনেক কাজের মেয়ে আছে এই বাচ্চাদের সাথে স্কুল পর্যন্ত যায়, স্কুলে বাচ্চাদেরকে নামাই দিয়া এরপরে আবার বাসায় চলে আসে। তো উনি যখন সকালবেলা আসতো, আমি একটু কথা বলার চেষ্টা করতাম, জিজ্ঞেস করতাম বাড়ি কই? উনি বলো ওনার বাড়ি কুমিল্লাতে। তাই আমি বললাম, বাড়ি কুমিল্লা, এখানে কাজের মেয়ের বিষয়ে কেন আসছেন? আপনি তো চাইলে এখানে একটা মিনিস্টারিং বিষয়ে আসতে পারতেন। পরে বলে, ভাই এত কথা বলতে পারবো না, গরিব মানুষ, কাজ করার জন্য আসছি, কাজের বিষয়ে আসছি।
এমন করে 1 দিন 2 দিন 3 দিন সময়গুলো পাস হইতেছে এবং এরকম হতে হতে একটা পর্যায়ে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তো এই সম্পর্কটা মূলত ওনার দিক থেকে না যে উনি আমাকে পছন্দ করে বা উনি আমাকে ভালোবাসে, ঠিক এরকম না। মানে ওনার প্রতি আমার এক ধরনের দুর্বলতা কাজ করে। উনি দোকানে আসে, দোকান থেকে মালামাল নিয়ে যায়, আমি মালামাল দিয়ে দিই, আমি কোনো টাকাটুকু ওনার কাছ থেকে নেই না। তো দোকানের যে কর্মচারী ছেলেটা আছে নয়ন, ও আমার সবসময় বলে, জাভেদ ভাই এইটা আপনি কি করেন? আপনি কি পাগল হয়ে গেলেন? এই মেয়ে আইসা যেমনি খুশি এমনি মালামাল নিয়ে চলে যায়, আপনি তারে কিছুই বলেন না? এটা কেমন কথা হইল ভাই? একটা মেয়ে আইসা তার মতো করে দোকান থেকে, তার বাপের দোকান। আমি তখন বলি, আরে একটা মেয়ে তো নিয়ে যায়, একটা মেয়েরে কি খাওয়াইতে পারবো না? তো নয়ন আমারে বলে, ভাই আমি আপনারে বারবার বলতেছি এটা কিন্তু আপনি ভুল করতেছেন, এই মেয়েরে কিন্তু আপনি চিনেন না, এই মেয়ে কিন্তু খুব ডেয়ারিং। এরকমভাবে নয়ন আমাকে এগুলো সেগুলো বলতো। তা আমি ওর সাথে কথাবার্তা বলতাম। তো মেয়ের সাথে কিন্তু আমার ওভাবে এখনও সম্পর্ক হয়ে ওঠে নাই। এমন করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন প্রতিদিন সময়গুলো কাটতেছে। একটা সময় আমি নয়নরে বললাম যে, নয়ন রে, এই মেয়েটার আমার খুব ভাল লাগছে রে, আমি মেয়েটার সাথে প্রেম করতে চাই। তখনও আমার বলে, ভাই বাসার খাদ্যামারা খুবই খারাপ হয়, আপনি বুঝেন না ভাই। আমি বললাম, দেখ আমি এটারে বিয়ে করব, ওর মতো এক পিস আমি গোটা বাংলাদেশ খুঁজা পাবো না। ওই যেমন লম্বা তেমন ফর্সা তেমন সুন্দর সর্বদিক থেকে এরকম মেয়ে আর আমি পাবো না রে নয়ন, আমি ওরেই বিয়ে করব। বড় আমারে বলতেছে, ভাই এবার সত্যি সত্যি আপনার মাথা গেছে, আমি আপনারে কেমনে বুঝামো, আপনারে কেমনে বলবো? বাসার খাদ্দামা মেয়েগো মতো খারাপ কোনো মেয়ে আছে উমানের মাটিতে বলেন? আমি তারপর ওরে বললাম, তুই যেমনে পারস ওর সাথে আমার একটু লাইন করাই দে। ওই তখন আমার বলা, আমি কেমনে লাইন করামো? আপনি মেয়ের সাথে লাইন করেন, আপনি তার ফোন নাম্বার নিয়ে যান, ফোন নাম্বার নিয়ে রাতের বেলায় হোয়াটসঅ্যাপে ইমুতে কথা বলেন, তাহলেই তো হয়ে গেল। আমি বললাম, ধুর বেটা, হোয়াটসঅ্যাপ ইমুতে রাতের বেলায় কথা বলবো, এইভাবে কি আর হবে? তা তুই একটু ওরে বল না যে আমি ওরে পছন্দ করে আমি ওরে বিয়ে করতে চাই। পরে বলে, এই মেয়ের যদি আমি এই কথা বলি, মেয়ে তো এখন লাভ দিয়ে মাথায় উঠে যাইব। আপনি বুঝেন আপনি একটা কাজের মেয়েরই বিয়ে করতে চাচ্ছেন? ধুরো কাজের মেয়ে বাদ দে তো, এত সুন্দর মেয়ে, কাজের মেয়ে হলে কী হয়েছে? ওর গায়ে কি আর কাজের মেয়ে লেখা আছে? বাংলাদেশে নিয়ে আমার বন্ধুবান্ধবদের যদি দেখাই যে আমি এত সুন্দর মেয়ে বিয়ে করছি, আমার বন্ধুবান্ধব তো সবাই আটকাবো, সবাই লাপাবে। আরে বলিস কি তুই? সবাই খুশি হবে। আমি বললাম, হ্যাঁ এটাই করতে যাচ্ছি। সো তুই প্লিজ যেমনি পারিস এই মেয়েটার সাথে আমার প্রেম করাই দে। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন কাটলো এবং নয়ন সম্ভবত একদিন মেয়েটার কি জানি বলছে। বলার পরে মেয়েটা আমার দিকে হাসি দেয়, উকি মারে, কেমন জানি একটু মানে রোমান্টিক করে কথা বলে। মোটামুটি আমারও তখন তার অনেক ভালো লাগে এবং কথায় কথায় আমি তার হাত ধরে ফেলি এবং তার চুলে ধরি, মানে তার গাল ধরে মাঝে মাঝে টান দিই, একটু বেশি খুনসুটি দুষ্টামি করি। এরকম করতে করতে একদিন আমি তারে বলতেছি যে, কি ব্যাপার, বাসায় কি দাওয়াত দেওয়া যায় না? একদিন বাসায় দাওয়াত দিলে যা খাইতাম। পরে বলে, হ্যাঁ চিন্তা করতেছি, আমি তো উমানের মাটিতে আজকে বহু বছর কোনোদিন কাউরে দাওয়াত দিই নাই, কিন্তু আপনার মতো মালিকরে দাওয়াত দেওয়া লাগবো। তো ঠিক আছে, দেখি আমার ম্যাডাম স্যার কোন দিন বাসায় থাকবো না, ওই দিন আমি আপনার দাওয়াত দিব। দিনটা হয়তো শুক্রবারেই হতে পারে, মাঝে মাঝে তারা শুক্রবারে বাড়ির বাইরে থাকে, তো ওই দিন আমার বাড়ি পুরা ফাঁকা থাকে, ওই দিনে আপনার দাওয়াত দিব। আমি বললাম, আপনি চাইলে কিন্তু আমার এখানেও আসতে পারেন, আর আপনার আব্বা আম্মার ফোন নাম্বারটা যদি দিতেন আমি কথা বলতাম। তো বলে, কেন, আমার আব্বা আম্মার সাথে কী কথা বলবেন, আমার আব্বা আম্মা নাই? এমন করে আমার সাথে কথাবার্তা বলতো। এরকম করে প্রতিনিয়তই তার পিছনে ঘুরতে ঘুরতে একদিনও আমাকে বললো, ঠিক আছে আপনি তো, ওই দিন বৃহস্পতিবার ছিল সকালবেলা, আমার বলে, যান কালকে শুক্রবারে নামাজ পড়ে আমার বাসায় চলে আসেন, আপনার জন্য আমি রান্নাবান্না করব। আমি বললাম, কি বলেন সত্যি? বলে, হ্যাঁ শুক্রবারে সকালবেলা চলে আসবেন, মানে নামাজ পড়ে আসবেন, জুমার নামাজ পড়ে আমি আপনার জন্য রান্নাবান্না করবো, আমার বাসায় খাইয়েন, তবে একটা শর্ত আছে। আমি বললাম, বাড়ি দাওয়াত দিলেন, দাওয়াতের মাঝে আবার শর্ত ঢুকিয়ে দিলেন, তো শুনি কি শর্ত? আমার বলতেছে, শর্ত হচ্ছে এইটা, আপনি একা যাবেন, কাউরে নিতে পারবেন না। আমার, আচ্ছা ঠিক আছে, আমি একাই যাব, আমি আর কাউরে নিয়ে যাব না। তো দাওয়াত দিল, আমি তো ভাই ওই দিন মহা খুশি। মার্কেটে গেলাম, মার্কেটে যাওয়ার পরে আল হিলে ওখানে একটা মার্কেট ছিল, ওইখান থেকে ধরেন জামা কাপড় কিনলাম, একটু ড্রেসিং মেসিং, ওর জন্য একটা গিফট কিনলাম, এটা ওইটা অনেক কিছু কিনলাম। এবং কেনার পরে ওই বাসার মধ্যে গেছি, মানে জোহরের নামাজ পড়ছি, জুমার নামাজ শেষ করে গিফট নিয়ে, মানে অনেক সামান, এত মালামাল লয়ে গেছি যাতে পুরো 1 মাস ঘরে বসে খাইতে পারে। এই মালামালগুলো নিয়ে আরবির বাসায় যাইতেছি, ভয়ও লাগতেছে, কারণ এরাবিকদের বাসায় ঢোকা মানে আমাদের খারিজিদের জন্য আর কি, বাঙালি বা অন্য মানে দেশীয় মানুষদের জন্য ঠিক না। এর বাসায় যদি সিসি ক্যামেরা থাকে বা যদি দেখতে পায়, এরপরে ঝামেলা হবে। এরপরও রিস্ক নিয়ে গেছি, যেহেতু আমারে ডাকছে। আমি তখন গেলাম, যাওয়ার পরে মালামালগুলো নিয়ে বসছি, ও তখন আমারে খাবার দিল, না খাইতেছি। একটা শাড়ি পরছে ভাই,
অস্থির লাগতেছে। খাওয়া দাওয়া শেষ করলাম, করার পরে আমি বললাম যে সোনিয়া, আমি তোমারে বলেছিলাম যে তোমার বাবার নাম্বারটা আমাকে একটু দেওয়ার জন্য, আমি তোমার আব্বার সাথে কথা বলবো। ও আমারে বলে আমার আব্বার সাথে কি কথা বলবেন, আমাকে বললে হয় না? আমি বললাম আসলে কি কথা বলবো, তোমারে আমার খুব ভালো লাগে, আর মানে আমি সত্যি কথা যেটা, তুমি বাসায় কাজ করো, তুমি নিজেকে ছোট মনে করো না, আর কাজ তো কাজে, কাজ কখনো ছোট আর বড় হয় না। আমি আসলে চাচ্ছিলাম কি যে আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি, আমি তোমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো। এটা বলার পরেই না ও একটা হাসি দেয়। তা আমি মনে করলাম যে মেয়েরা তো আসলে বিয়ের কথা শুনলে হাসবেই, এটাই স্বাভাবিক। তবে ওর হাসিটার মাঝে না একটা অন্যরকম রহস্য লুকিয়েছিল। তো ওই রহস্যটাকে আমি এটা বুঝতে পারি না। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। আমি বলতেছি, কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? মানে আমি না বুঝি না, কোনো সমস্যা? আমি কি খারাপ কিছু বললাম? আমার বলে না, খারাপ কিছু বলেন নাই, ঠিকই বলছেন। মানে এরকম অনেকেই বলে, আপনি যেটা বলছেন, আমি আজ কুমানে 5 বছরে অনেক লোকই আমার এটা বলছে, কিন্তু আবার যে সত্যিটা জানতে পারে সে আবার মুখ ঠুকে পালায়। আমি বললাম মানে মুখ ঠুকরে পালায় মানে আমি বুঝলাম না আসলে মানে কি বলতে চাও? বলে একটা কথা শুনলে আপনি এমনি দৌড়াবেন, যা খাইছেন সব ভূমি করে বের করে দিবেন। আমি বললাম না না, ভূমি করে বের করব কেন? আর এমন কি কথা যেটা বললে আমি ভূমি করে সব বের করে দিব? আচ্ছা বলো তো কি হয়েছে? ও বলে আমার বিয়ের বয়সী একটা মেয়ে আছে। আমি বললাম মানে, এটা তুমি কি বললা যে তোমার বিয়ের বয়সী একটা মেয়ে আছে? বলে হ্যাঁ, আমার বিয়ের বয়সী একটা মেয়ে আছে। আমি বললাম দেখো সোনিয়া, তুমি মনে হয় আমার সাথে মজা করতেছো, আমার সাথে মনে হয় দুষ্টামি করতেছো, তাই না? ও আমার বলে কেন দুষ্টামি করব কেন? এখানে দুষ্টামি করার কি আছে? যেটা সত্যি আমি সেটাই বললাম। আমার বিয়ের বয়সে একটা মেয়ে আছে যার নাম হচ্ছে স্বর্ণা, ও ক্লাস 9-এ পড়ে। আমি বললাম মানে তোমার বিয়ের বয়সে একটা মেয়ে আছে যার নাম হচ্ছে স্বর্ণা, সে ক্লাস 9-এ পড়ে? মানে তোমার বিয়ে হলো কবে, আর তোমার মেয়ে ক্লাস 9-এ বা উঠলো কবে? ও তখন আমাকে বলতেছে এটা সবাই বলে, সবাই আমাকে দেখলে বলে এখন আমার বিয়েও হয়নি, কিন্তু সত্যিকার অর্থে আমার মেয়েটা ক্লাস 9-এ পড়ে। আমার মনে হয় কি, তখন মনে হয় যেন পুরো আসমানটা আমার মাথায় ভেঙে পড়েছে। আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি, গলাটা একদম শুকিয়ে গেছে। আমি বললাম এটা তুমি কি বললা সোনিয়া, এটা কি সত্যি? আমাকে বলে হ্যাঁ সত্যি, কেন মিথ্যে হতে যাবে কেন? আর আমার বা কি দরকার আপনার সাথে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলার? যা সত্যি আমি তাই বলেছি। আমার একটা মেয়ে আছে ক্লাস 9-এ পড়ে, এখন আপনি যদি বলেন তার ছবি দেখানোর জন্য, আমি তাও দেখাইতে পারি। ও যে বলেছিল ভূমি করে সব আমার পেট থেকে বেরিয়ে যাবে, আমার অবস্থা মনে হয় তাই হয়েছে। আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার নিঃশ্বাসটা প্রচুর ভার হয়ে গেছে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে সোনিয়া, আমি এখন যাই, তোমার সাথে পরে কথা বলবো। এ কথা বলে ওর সাথে একরকম ওর কাছ থেকে স্কিপ করে মানে মানে একরকম কি বলবো আর কি, ওইখান থেকে আমি তখন চলে আসি বাসায়। বাসায় আসার পর আমি ডিরেক্টলি বাসায় চলে আসি, আর দোকানে যাইনি। তো বিকেলবেলা ওরা তখন আমার ডাকাডাকি করতেছে দোকানে যাওয়ার জন্য, আমি দোকানে যাই না। ওই দিনটা কেটে গেল, আমি আর দোকানে গেলাম না। এবং এর পরের দিন আমি সকালবেলা ভোরে দোকানে গেছি। ভোরে দোকানে যাইয়া, কারণ ওর সাথে আমার একটু কথা বলতে হবে সোনিয়ার সাথে, কারণ সোনিয়া ভোরে দোকানে আসছে। আসার পরে আমি তখন দোকানে আমি তো নয়নরে বললাম যে নয়ন একটু পিছনে যা, একটু পিছনে কাজ কর। ওরে পিছনে পাঠাইয়া আমি বলতেছি সোনিয়া একটা রিকোয়েস্ট করবো আপনারে, যদি কিছু না মনে করেন। আমার বলে না সমস্যা নাই, আপনি বলেন কি করতে হবে। আমি বললাম আমি যে আপনারে পছন্দ করি বা আপনারে যে আমি প্রেমের প্রস্তাব দিছি, এটা তো নয়ন সহ আমার দোকানের অন্য স্টাফরা জানে। এখন আপনি তাদের কাছে আসলে বললেন না যে আপনার একটা মেয়ে আছে বিয়ের বয়সী, কারণ এটা সম্ভবত ওরা জানে না কেউ। তো বলতেছে এটা ওরা জানবে কি, ওর তাই না আমার মালিকও জানে, এটা কেউই জানে না। আমার খুব কম বয়সে বিয়ে হয়েছে, অনেক কম বয়স। আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স 12 থেকে প্রায় 13 বছর। এই বয়সে আমার বিয়ে হয়ে যায় এবং আমার মেয়েটাও দ্রুত হয়ে যায়। তো এটা আসলে আমাকে দেখলে বোঝা যায় না, আমার বয়সটা আসলে ওরকমভাবে ধরা যায় না। আর হিসাব করলে আমি আপনার থেকেও আরও বড় হব, তা আপনি আমার বয়সটা বুঝতে পারবেন না। আমি তখন বললাম যা হবার তা তো হয়েই গেছে, ভুল যেটা করার সেটা তো করেই ফেলেছি, এখন তো আর এটা বলে কথা বাড়িয়ে লাভ নাই। আচ্ছা ঠিক আছে, তুমি কারো কাছে বইলো না? বলো আচ্ছা ঠিক আছে বলবো না।
এরপর থেকে আমি আর দোকানে ঠিকমতো বসি না, দোকানে ঠিকমতো আসি না, মন খারাপ করে থাকি, মানে খুব একটা মানে অস্থির অস্থির একটা ভাব নিজের মাঝে কাজ করে। তো আমি আর ওভাবে সোনিয়ার সাথেও কথা বলি না, ওর নাম্বারগুলো ব্লক লিস্টে দিয়ে দিছি, নাম্বারগুলো ব্ল্যাক লিস্টে দিয়ে দিছি। তো এরকমভাবে অনেকগুলো দিন, প্রায় 15-20 দিনের মতো কেটে গেছে। 15-20 দিন পরে একদিন সোনিয়া হঠাৎ আমার বাসায় গিয়ে উঠছে সকালবেলা বাসায় গিয়ে উঠছে, আমার দরজা নক করতেছে, যে জাভেদ জাভেদ বলে ডাকতেছে। কয়েকটা ডাক দেওয়ার পরে আমি তখন উঠছি, উঠার পরে আমারে বলতেছে, কী হয়েছে, আপনি নাকি দোকানে যান না, ঠিকমতো দোকান করেন না, খাওয়া দাওয়া করেন না, নিজের যত্ন নেন না, কারণ কি? আমি বললাম যে না, কারণ কিছুই না, ভালো লাগতেছে না। বলে, এখন কি আমি আমার মেয়ের কথা বলে অন্যায় করছি? মিথ্যা কথা বলে আপনার সাথে প্রেম করা দরকার ছিল, আপনার কাছ থেকে টাকা খাওয়া দরকার ছিল, এটা করলেই কি ভালো হতো আপনি মনে করেন? আমি বললাম, না, এটা করলে কিভাবে ভালো হয়? তুমি একটা ভালো মেয়ে, একটা ভালো বংশের মেয়ে, এবং তুমি আমার সাথে চিটিং কেন করবা? তুমিও দেশি, আমিও দেশি, দেশে কি আর দেশের ক্ষতি করে নাকি? পরে বলতেছে, আমি কি দরজায় দাঁড়িয়ে কথা বলবো না একটু ভিতরে আসবো? আমি বললাম, বেচেলার বাসা, আসতে পারবো তো? বলে, পারবো। ভিতরে আসছে, আইসা বসছে, বসে আমার বলতেছে, আচ্ছা জাভেদ ভাই, ভাই বলবো না অন্য কিছু বলবো? আমি বললাম যে আপনি চাইলে নাম ধরেও ডাকতে পারেন। বলে, হ্যাঁ, আমি নাম ধরেই ডাকি, যেহেতু আমি তোমার বয়সে বড় হব। তো জাভেদ, কী হয়েছে বলো? আমি বললাম, আমার তো কিছু হয়নি, আমার তো সব কিছু ঠিকই আছে। কেন, আমি কি কোনো অন্যায় করছি? আমারে বলে, অন্যায়ের কোনোটা বাকি রাখছোস? এমনি করে, মানে তুই করে? আমি তখন বললাম যে মানে ঠিক বুঝলাম না। বলে, কী হয়েছে বল, উঠ। এরকম করে কানে ধরে আমাকে উঠেছে, উঠে বলে, যা এখন গোসল করবি, গোসল করে আয়। আমি বললাম, এটা কোনো কথা হইলো? এভাবে শাসন করে বলতেছ? বলে, বলতেছ না, বলেন বলতেছেন, আপনি বলেন। তাই আমি বললাম, তো এরকম করে শাসন করে বলতেছেন? বলে, যা গোসল করে আয়। তাই আমি বাথরুমে ঢুকলাম, ঢুকে গোসল করে বেরোইছি। বেরোয়ার পরেই ও আমারে বলে, চল আজকে বাইরে যাবো তোর সাথে। আমি বললাম, মানে বাইরে যাব বলতে মানে কেন? বলে, কাজ আছে। তোর গাড়ি আছে না? আমার কিন্তু গাড়ি আছে, আবার আমি নিজে ড্রাইভ করি। তাই আমি বললাম যে আছে। তো আমার গাড়ির মধ্যে উঠছে, ওইটা সকালবেলা আমার সাথে লুলু বলে একটা মার্কেট আছে ওমানে, ওই লুলু মার্কেটে গেছে। গিয়া অনেক জামা কাপড় এটা ওইটা অনেক কিছু কিনছে, এবং কিনা আমারে বলতেছে, চল আরেক জায়গায় যাব। এই বলে এক বাঙালির মানে মানে আপনার ওই যে মাজরা বলে আর কি, গার্ডেন বলে, গার্ডেনের ওখানে গেছে। গিয়ে ওই বাঙালিরা মালামালগুলো দিছে, দিয়ে গাড়িতে বসে বসে আবার আসতেছে। আমার গাড়ির পাশে বসে আছে, বসে আমারে বলতেছে, আচ্ছা জাভেদ, তুই আমাকে একটা সত্যি কথা বলবি? আমি বললাম, হ্যাঁ বলবো, বলেন। বলে, আচ্ছা তুই কি আমার সত্যি সত্যি পছন্দ করতি? আমি বললাম, এখানে সত্যি আর অসত্যির কী আছে? আমি পছন্দ করতাম, আমার ভালো লেগেছে। এখন আমি তো আর জানতাম না যে আপনার বিয়ে হয়েছে আমার মানে আমার বয়সী, বা আপনি যেটা বললেন যে আপনার মেয়ে ক্লাস 9-এ পড়ে। তখন আমার বলে, আচ্ছা জাভেদ, গাড়িটা একটু থামা, রাস্তার পাশে আমি তোর সাথে একটু কথা বলি। তো রাস্তার পাশে আমি গাড়িটা থামাইছি। থামানোর পরে উনি বলতেছে যে, দেখ, আমার জামাইটা ভালো না, আমার জামাইটা খুব খারাপ, মানে খুবই খারাপ, নেশা করে, ইয়ে করে, একরকম জামাইয়ের অত্যাচারে আমি এই ওমানে আসছি, আরেকজনের বাসায় কাজ করি। আমার মেয়েটা ক্লাস 9-এ পড়ে, আমার মেয়েটাও দেখতে শুনতে খুবই সুন্দর। দিয়ে আমি আমার মেয়েটার ছবি তুলে দেখাই। তো মোবাইলের ভিতর ও তখন স্বর্ণার ছবি আমাকে দেখাইলো। তো আমি ওভাবেই দেখলাম না, মানে প্রয়োজন নাই। পর আমার বলতেছে, জাভেদ, কিছু না মনে করলে একটা কথা বলি। দেখ, তুই আমার প্রেমের প্রস্তাব দিছিস, বা আমার বয়সটা বোঝা যায় না, আমার বয়স বোঝা যায় না, এই জন্য হয়তো তুই আমাকে পছন্দ করছিস, বলছিস, সব কিছুই ঠিক আছে। এখন আমি তোর একটা কথা বলতে চাই, ওপেন মাইন্ড, মানে নেভার মাইন্ড। আমি বললাম, ওকে ফাইন, আমি কোনো কিছু মনে করব না, বলেন। বলতেছে যে, তুই একটা ভালো ছেলে, আমার মেয়েটা স্বর্ণা দেখতে একেবারে আমার মতো, মানে আমি যেরকম সুন্দর, স্বর্ণা আমার থেকেও আরও বেশি সুন্দর। সোনার দিকে একবার তাকাইলে তুই চোখ ফিরাতে পারবি না। আমি আমার মেয়ের জন্য মনে মনে একটা ভালো ছেলে খুঁজতেছি। তো আমার কাছে যেটা মনে হলো যে তুই হচ্ছিস সেই ছেলেটা, যার কাছে আমার মেয়েটাকে বিয়ে দিলে আমি নিশ্চিন্তে মরেও শান্তি পাবো। আমার কাছে মনে হয় তুই একজন এস্টাবলিশড মানুষ, দোকানপাট করিস, ব্যবসা বাণিজ্য আছে, দেখতে শুনতেও ভালো। তো আমার মেয়েটার আমি তোর কাছে বিয়ে দিতে চাই, তুই কি আমার মেয়েটার বিয়ে করবি? আমি তখন মানে এতটাই লজ্জায় পড়ছি ভাই, আমি কি বলবো, মানে ওরে যে আমি কি বলবো, আমি বলে মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি মানে একদম নিচের দিকে তাকিয়ে আছি, তাকিয়ে থেকে বলতেছি যে, আচ্ছা সোনিয়া, চলেন আমি আপনারে বাসায় নামাই দিয়ে আসি। পরে আমার হাতটা ধরে বলতেছে, জাভেদ, আমি কিন্তু কথার কথা বলি নাই, তুই আমার ব্লগটা খোল। তো ব্লগটা আমি বললাম যে, না, ব্লগ খুলবো না। পরে ব্লগটা খুলছি। খোলার পরেই উনি করলো কি, আমার ওনার বিল্ডিংয়ের সামনে আসছে, আইসা বললো, আমি চলে যাই, তোর কিছু ছবি দিছি, ছবিগুলো দেখিস দোকানে গিয়া। তো আমি দোকানে গিয়ে বসছি, ক্যাশে বসার পরে হোয়াটসঅ্যাপটা খুললাম, খুলিয়ে দেখলাম উনি আমাকে অনেকগুলো ছবি দিল। আর ছবিগুলো দেখলাম যে ওনার মেয়ে স্বর্ণার। তো
তো উনি আমাকে যেরকমভাবে বললো আর কি, যে উনি দেখতে না যতটা সুন্দর, ওনার মেয়ে তার থেকেও আরও বেশি সুন্দর। পরে আমি গিয়ে দেখি যে আসলেই সত্য, ওনার মেয়েটা আসলেই অনেক সুন্দর, খুবই সুন্দর চেহারা, মায়াবী চেহারা, এবং ও দেখতে ওনার থেকেও আরও অনেক বেশি কিউট। পরে আমার কেন জানি জানি না আর কি, দেখার পরে লজ্জা শরমের মাথাকে আমার তখন ভালো লেগে গেল। তো ভালো লাগলো, ওভাবে তারে বলি নাই। তো সে প্রতিনিয়ত এসে আমার বলে, কী ব্যাপার জাবেদ, আমি যে বলছিলাম, জাবেদ আমি যে কথাটা বলছিলাম, এরকম করে বলতেছে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, মেয়ে যেহেতু আমার ভালো লাগছে, আমি যেহেতু ওনারে পছন্দ করছি, ওনার মেয়ে তো ওনার থেকেও আরেকটা ইয়াং, তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আমি আমার পরিবারের সাথে কথা বলি। তখন উনি বলতেছে, না জাবেদ, এভাবে বললে হবে না। আমি বললাম কেন হবে না, আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আমার পরিবারের তো সবাই আছে, ওনাদের সাথে কথা বলি। এবং বরিশাল থেকে কুমিল্লা আর কতই বা দূরে, তারা যাবে, মেয়ে দেখবে, বিয়ের প্রস্তাব দিবে, আমি বিয়ে করব। উনি তখন আমারে বলতেছে যে না জাবেদ, এভাবে করলে হবে না, তুই যদি আমার মেয়ের বিয়ে করিস, তাহলে একান্ত তুই আর আমরা দুজনেই বিবাহ সম্পূর্ণ করে ফেলবো, আমরা কাউকে জানাবো না। তাই আমি বললাম কেন কাউকে জানাবো না কেন, কেউ জানলে কি সমস্যা? বলে না, তুই আমার সাথে চল, দেশে ছুটিতে চল, আমি নিজের হাতে আমার মেয়েরে তোর কাছে বিয়ে দিব, এবং বিয়ে দেওয়ার পরে তুই আমার মেয়ে নিয়ে তোর বাড়িতে যাবি। তাই আমি বললাম তার কারণ? উনি বলে তার প্রথম কারণ হচ্ছে আমার জামাই রাজি হবে না, আমার জামাই খুব ডেয়ারিং মানুষ, আমার জামাই এটা কোনোভাবেই রাজি হবে না। আর আরেকটা কথা হচ্ছে যে আমি আমার বাড়ি ঘরের অবস্থাও খুব একটা ভালো না, তোর বাবা মা দেখলে হয়তো পছন্দ করবে না, তুই আমার সাথে দেশে চল, তোর অবস্থা যেরকম, তুই খাওয়া দাওয়া অফ করে দিয়েছিস, ঠিকমতো খাস না, ঘুমাস না, এরপরে শারীরিক অবস্থা যেরকম খারাপের দিকে যাচ্ছে, তোকে দেখলে না আমার মায়া লাগে, আমার কষ্ট হয়, আর তুই আমার সাথে চল তো, আর কথা বাড়াইস না। আমি তখন বললাম যে আসলে আমার ভালো লাগতেছে না, বা মানা করতেছি, তারপরও আমার সাথে জোরাজুরি করতেছে, এবং একটা পর্যায়ে সে জোর করে আমার আমি আজকে বহু বছর আমি আমার পাসপোর্টে ভিসা লাগাই দিছে, টিকিট কেটে ফেলছে, নিজে গিয়ে টিকিট কেটে ফেলছে আমার পাসপোর্টের ছবি দিয়া। তো টিকিট কেটে ফেলছে, টিকিট কাটার পরে আমি তো বাড়িতে কাউরে জানাই নাই, জানাইনি, ওনার সাথেই তখন টিকিট কেটে ঢাকা এয়ারপোর্টে গেলাম, এবং এয়ারপোর্ট থেকে বেরোয়ার পরে উনি তখন আমার বললো, চল তুই কুমিল্লা চল, আমার বাড়িতে চল। তাই আমি বললাম যে না, আমি বাড়িতে যাব না। পরে বলে আচ্ছা ঠিক আছে, আমি তোরে, আমার বোনের বাসা আছে শহরে, আমার বোনের বাসায় রেখে যাব। আমি বললাম আপনার কেমন বোন? বলে আমার বোন, আমার বোনই হয়, সমস্যা নেই, চল। তাই আমার নিয়ে উনি তখন কুমিল্লা শহরে আসছে, আসার পরে কুমিল্লা শহরের একটা বাসায় আমাকে তখন ভাড়া রাখছে। তো আমি তখন ওই বাসার মধ্যে ভাড়ায় উঠলাম, তাই বাসার মধ্যে আমি আসি, এটা ওনার কেমন কাজিন বা কেমন বোন আমি তো আর তা জানি না। বাসার মধ্যে উঠলাম, উঠার পরে দেখলাম যে আমার প্রতি তাদের অনেক ভক্তি, অনেক ভালোবাসে আমারে। তে উনি তখন বললো যে ঠিক আছে, আমি গ্রামে যাচ্ছি, বাড়িতে গিয়ে সব কিছু ঠিকঠাক করে আমি তোরে ফোন দিব, বা তোরে এসে আমি নিয়ে যাব, কিন্তু খবরদার তুই তোর আব্বা আম্মারে বলিস না তুই যে ইয়েতে আসছিস। তা আমি কিন্তু আমার আব্বা আম্মা, ভাই বোন যারা আছে, এদের কাউরিয়ে জানাইনি যে আমি বাংলাদেশে আসছি। তেমন ওই বাসার মধ্যে রাখলাম, ওই বাসার মধ্যে রয়ে গেলাম, এবং বাসার মধ্যে রয়ে যাওয়ার আপনার প্রায় একদিন কেটে গেল। আমি কুমিল্লা ধর্মসাগরের পার এখানে সেখানে ঘুরতেছি। একদিন পরে আমি ওনারে ফোন দিয়ে বললাম, দেখেন আমার এটা খারাপ লাগতেছে, আমি বাড়িতে যাব, এখন আমি এখানে এভাবে পড়ে আছি, এটা আমার কাছে ভালো লাগতেছে না। পরে বলে আরেকটা দিন থাকো, আমি কালকে আসতেছি, কালকে আমার মেয়ে স্বর্ণারে নিয়ে আমি আসবো। এর পরের দিন সকাল 9টা বাজে সে তার মেয়ে স্বর্ণারে নিয়ে এখানে হাজির ওই বাসায়। মেয়েও দেখতে সুন্দর, খুবই সুন্দরী, সুন্দরী না, টপ সুন্দরী। এরপরে আমি মেয়ে দেখলাম, দেখার পরে উনি মেয়েরে বলতেছে, কিরে তোর ছেলে পছন্দ হয়েছে? মেয়ে বলে হ্যাঁ পছন্দ হয়েছে, হবে না কেন। মেয়েও খুব একটু চঞ্চল স্বভাবই দেখলাম। এবার উনি তখন আমারে আলাদা করে ডাক দিয়ে নিল, সোনিয়া আলাদা করে ডাক দিয়ে বলতেছে, জাবেদ আমি আসলে 2 দিন ধরে আমার বাড়িতে খুব ফাইটিং করলাম আমার হাজব্যান্ডের সাথে এবং অন্য মানুষদের সাথে। তারা আসলে কি আমার মেয়েটাকে এভাবে বিয়ে দিতে চায় না, বা বরিশালের ছেলে ভালো হয় না, বরিশালের ছেলের কাছে বিয়ে দিবে না। এখন আমি আমার মেয়েটার এখানে নিয়ে আসছি, আমি আমার মেয়েটার এখানে তোর কাছে বিয়ে দিয়ে দিব, এখানে কাজী ডাকবে, এখানে বিয়ে হবে। আমি তখন বললাম এটা কেমন কথা? বলে হ্যাঁ এখানেই বিয়ে হবে, আমি আর কোনো কথা শুনতে চাই না। তোর আইডি কার্ডের ছবি আছে? আমি বললাম আমার আইডি কার্ডের ছবিও আছে, আমি তো আইডি কার্ড অনলাইনে করছি, আছে। পরে আমার আইডি কার্ডের ছবি নিলাম, নেওয়ার পরে দুপুরের মধ্যেও তখন কাজী ডেকে নিয়ে আসলো, এবং সেই জায়গার মধ্যে আমার তখন বিবাহ হয়ে গেল। আমি বিয়ের সময় বসে বসে কান্না করতেছি ভাই, আমার চোখ থেকে পানি বেরোইতে আছে, যে এটা ভেবেই কান্না করতেছি যে আমার বিয়েটা এভাবে হবে। এটা আমার কখনো চিন্তা ভাবনার মধ্যেও ছিল না যে আমি এভাবেই বিয়ে করে ফেলবো। আমার প্ল্যানিং ছিল আমার বিয়েতে কত আনন্দ ফুর্তি হবে, আমার ভাই বোনেরা নাচ গান করবে, সবাই অনেক মজা মাস্তি করবে, খুব ভালোভাবে আমার বিয়েটা হবে। কিন্তু এইভাবে
মানে আমার বিয়ে হবে এটা আমার চিন্তা ভাবনার মধ্যেও ছিল না। যাই হোক, বিয়ে যেহেতু হয়েই গেল, বিয়ে করেই ফেলেছি, পরে সে রাতেই এই আপনার স্বর্ণার সাথে ওই বিল্ডিংয়ে আমার তখন বাসর ঘর, ওর মা, ওর খালা, আরও কয়েকজন মহিলা আসলো, সবাই মিলে রেডি করলো, ওখানে আমার বাসর হলো। 1 সপ্তাহ পর্যন্ত আমি স্বর্ণাকে নিয়ে কুমিল্লায় আসি এবং 1 সপ্তাহের মধ্যে আমার আব্বা আম্মা কেমনে কেমনে যেন খবর পায়ে গেছে যে ঘটনা খবর পাওয়ার পর আমার আব্বা আম্মা দুজনে আমাকে ফোন দিয়ে চিল্লা করতেছে, তুই কই আসিস, সত্যি করে বল এটা সেটা। মানে আমার আব্বা তো ভয় পাইতেছে যে বাংলাদেশের অবস্থা তো ভালো না, কোথায় যাই, কোন বিপদে পড়ি। পরে আমি আমার আব্বাকে বললাম যে আব্বা এমন এমন ঘটনা, আমি এমনি আমি বিয়ে করছি। আব্বা তো শুই না অবাক, আব্বা বলে কি বলিস, আমি আসবো। তাই আমি বললাম যে না, তোমরা আসার দরকার নেই, আমি বউ নিয়ে বাড়ি আসতেছি। পরে আমি স্বর্ণারে নিয়ে আমি আর বাড়িতে গেলাম, আমার শাশুড়িরে নিয়ে মানে সোনিয়ারে নিয়ে স্বর্ণারে নিয়েই গেছি। যাওয়ার কিছুদিন পরে, 2 দিন পরে তখন আমার শাশুড়ি মানে আপনার সোনিয়া তখন আসছে 2 দিন পরে। আর আমার আব্বা আম্মা তো মেয়ে দেখছে, মেয়ে সুন্দর, এরপর আব্বা আম্মা বলতেছে এইভাবে করাটা ঠিক হয় নাই। তো স্বর্ণা মানে আমার শাশুড়ি সোনিয়া সবারই বুঝাইলো যে আসলে এইভাবে হয়ে গেছে, এখন কি করবেন, আর ছেলে তো আসলে করে ফেলছে, এইভাবে বুঝাইলো। পরে 1 মাস ধরে স্বর্ণা এবং সোনিয়া দুজনে আমাদের বাড়িতে ছিল। আমার আব্বা আম্মা এতটাই ফ্রি মাইন্ডেড ছিল, তারা কিছুই বলে নাই, কিন্তু কিছু মনে করে নাই। মেয়ের মা ওভাবেই ছিল। আমি আমার আব্বা আম্মাকে ওভাবেই বুঝাইছি যে মেয়ের বাবা রাজি নাই, এজন্য মেয়ের মা গোপনে আমার কাছে বিয়ে দিছে, মানে বাবার অমতে গিয়ে। তো 1 মাস আমি তখন সোনার সাথে বাড়িতেই ছিলাম। থাকার পরে 1 মাস পরে দিক দিয়ে দোকান আবার একা পড়ে আসছে, দোকানের সমস্যা। আমি তখন করলাম কি, মানে ছুটিটা কমপ্লিট করে তখন আমি আবার ওই সোনিয়ারে নিয়ে আমি আবার ওমানে ব্যাক করছি। তো ওমানে ব্যাক করার পরে সোনিয়া আবার ওই বাসায় কাজ করে, আমি তখন দোকান সামলাইতেছি। তখন তো সে আমার শাশুড়ি, আমি তখন ওনারা আপনি করেই বলি, ওভাবে কথা বলি। এভাবে কিছুদিন কাটতে না কাটতে, বেশি না, প্রায় 5 থেকে 6 মাসের মতো কাটছে। এই আমার বউ স্বর্ণার অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে, আমার মার সাথে, বাবার সাথে, আমার ছোট ভাইয়ের সাথে, আমার ছোট ভাই মানে বোনদের সাথে, মানে অনেক সমস্যা হইতেছে। এবং ও যেটা করে, সারাদিন ফোনে কথা বলে। আমার আম্মা বলে যে সারাদিন মোবাইলে কথা বলে, মানে 24টা ঘন্টা মোবাইল কানে, কার সাথে কথা বলে, কি কথা বলে তা আল্লাহ মাহবুদ ভালো জানে। তো আমার আম্মা একটা সময় রেগে যায় যে এইভাবে ফোনে কথা বলে না কি কেউ, এইভাবে কার সাথে কথা বলে, কিসের কথা বলে, এত কি কথা, মানে আম্মু মোটামুটি একটু রাগারাগি করে। এবং রাগারাগি করার একটা পর্যায়ে স্বর্ণা তখন আমার আম্মুর সাথে রাগ করে ঝগড়া করে ও তখন কুমিল্লায় চলে আসে। তো কুমিল্লা চলে আসার পরে আমার শাশুড়ি সোনিয়া আমারে বলতেছে যে জাবেদ একটা কাজ করো, বাড়িতে যাও, তুমি মাত্র বিয়ে করো, কয়েক মাস আসছো, বৎসর খানিকের মতো হয়ে গেছে, বাড়িতে যাও, বউরে একটু টাইম দাও। তো ওর কথা মতো আমি তখন আবার ছুটিতে বাড়িতে গেলাম। দোকান আমি বললাম, সোনিয়ারে বললাম, আমার শাশুড়িরে বললাম যে আপনি একটু দোকানটারে দেখে টেকে রাখেন। তো ওনারাও দোকানে বসায় টসা দিলাম, দোকান দেখালাম। পরে আমি গ্রামে গেছি, মানে কুমিল্লাতে আসছি। আসার পরে আমি সোনিয়ারে বললাম যে চলো, মানে মানে সোনারে বললাম যে চলো, মানে বাড়িতে চলো। ও বাড়িতে যাবে না। কেন যাবে না? ও বলে আমার ছোটো ভাই, তোমার ছোটো ভাই আমার দিকে খারাপ নজর দিছে। তো আমার ছোটো ভাই তখন কলেজে পড়তো। আমি বললাম যে আমার ছোটো ভাইতে আমি যতটুকু চিনি, জামশেদ, ওর তো অতটা খারাপ না। পরে বলতেছে যে না, আমার দিকে খারাপ নজর দিছে। এবং আমি শাশুড়ি সোনিয়ারে ফোন দিলাম, উনিও বলে যে হ্যাঁ, আমার মেয়ে আমারে অনেক কিছু ভিডিও কলে দেখাইছে, আমি দেখছি, এগুলো তোমারে বলি নাই, এটা খারাপ দেখাবে, তো তুমি ওর সাথে কুমিল্লায় থাকো। 2 মাস ধরে কুমিল্লায় ছিলাম। এবং 2 মাস ধরে কুমিল্লায় থাকার পরে তখন আমি কি করলাম, যে আমি বললাম যে যাই হোক, যেটাই হোক, তুমি আবারও যাও, বুঝে শুনে ওরে আমি আবারও বরিশালে দিয়ে আমি আবারও মানে আপনার ওমানে আসছি। এই ওমানে আসার 2 মাস পরে ও আবারও আমার মার সাথে ঝগড়া করে চলে গেছে। এখন চলে গিয়ে বলতেছে ও ডিরেক্টলি আমার সংসার করবে না, থাকবে না, এটা সেটা, মানে অনেক ঝামেলার ভিতরে চলতেছে। আবার এদিক দিয়ে সোনিয়া কিন্তু ঠিক আছে, সোনিয়া আমারে বুঝাইতে আছে যে জামাই মন খারাপ করো না, এবং কোনো সমস্যা নাই, আমার মেয়ে আস্তে আস্তে ঠিক হবে, ওইভাবে চলতেছে। এই করতে করতে একটা পর্যায়ে আমার শাশুড়ি সোনিয়া আমারে বলতেছে যে একটা কাজ করো, কুমিল্লাতে একটা ভালো জায়গা বিক্রি হইতে আছে। এখন তুমি যেহেতু ধরো বরিশালটা আমার মেয়েও পছন্দ করে না, আমার মেয়ে ওখানে যাওয়াও পছন্দ করে না, থাকাও পছন্দ করে না, এখন মানে আমার মেয়ের সাথে যদি সংসার করতে হয়, তুমি কুমিল্লা একটু জায়গা কিনো। আমি বললাম যে এটা আপনি কি বলেন, আমার বাড়ি বরিশালে, আমার বরিশালে এত জায়গায় সম্পত্তি আছে। উনি বলে আরে বোকা, জায়গা কিনলে তো জায়গা তো আর মনে করো বেদখলে যায় না, জায়গা তো থাকে, তুমি তোমার নামে একটু জায়গা কিনো, জায়গা কিনে ওখানে একটা বাড়ি করো, আমার মেয়ে কুমিল্লায় থাকবে, আমার মেয়ে বরিশালে যাবে না, ও বরিশাল পছন্দ করে না, ওর বরিশাল ভালো লাগে না। তখন আমি বললাম যে এটা কোনো কথা? আছে, ঠিক আছে। এরপরও কারণ আমার তো সোনিয়ারে ভালো লাগছে, পছন্দ করছি, বহু বছর সংসার করতেছি, এখন কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, ও তো বয়স কম, এই জন্যই হয়তো বাচ্চা নিচ্ছে না। আর ওর মা বলতেছে সোনিয়া অনেক পাতলা হ্যাংলা, এই মুহূর্তে বাচ্চা নিলে সমস্যা হবে, বাচ্চা পরে নেই, বাচ্চা না নেই। তো এই জন্য আমি আর বাচ্চা টাচ্চা নিই নেই। না নেওয়ার পরে আমার শাশুড়ির কথা মতো তখন কুমিল্লা
আপনার হাল্লাপাড়া বলে একটা জায়গা আছে, আপনি হয়তো চিনবেন, টমসন ব্রিজের পাশে ওইখানে একটা জায়গা কিনে, জায়গা কেনার পরে তারা তখন ওই জায়গাটা ওইখানে রাখার পরে জায়গাটা আমি আমার নামে কিনি। আমি যাই 3 দিনের জন্য যাই, যে আমার নামে রেজিস্ট্রেশন কইরে আমি আবার চলে আসি। তো চলে আসার পরে আমার শাশুড়ি পরে আবার যায়, পরে উনি গিয়া বাড়ির সম্পূর্ণ কাজ করে। ওখানে আমি একতলা বিশিষ্ট একটা বিল্ডিং তৈরি করি। মোটামুটি প্রায় অনেক টাকায় যায় বিল্ডিংটা করতে আমার অনেক টাকা পয়সা খরচ হয়। আবার এদিক দিয়ে ধরুন আমার দোকান থেকে আপনার আগের মতো ব্যবসা বাণিজ্য হচ্ছে না, অনেক টাকা পয়সা আবার মানে দোকান থেকে চলে গেছে। এই দিক দিয়ে আমার ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে না, যাই হোক চলতেছে। এখন মানে ঘরও ওইটা গেছে, দোকানও মানে আমি করে ফেলছি। তেমন করে ধরেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটতেছে। এখন আস্তে আস্তে দেখলাম কি ও ফোনের মধ্যে প্রচুর ব্যস্ত, যখনই ফোন দিই তখনই নাম্বার ব্যস্ত। এভাবে কয়েকদিন কাটার পরে একদিন মানে এভাবে প্রায় আরও বছর 1.5 মতো কেটে গেছে, 1-1.5 বছরের মতো কেটে গেছে। একদিন আব্বা আম্মা আমার সাথে কথা বলে না, আমার আব্বা আম্মা ভাই বোন যারা আছে কেউ আর আমার সাথে কথা বলে না। আমি কেন স্বর্ণারে বিয়ে করলাম এবং স্বর্ণা কেন এরকম করলো। আমার আম্মা বারবার বলে যে এই মেয়ে তোরা ধ্বংস করবে, এই মেয়ে তোরা রাস্তার ফকির বানাবে, এই মেয়ের মাও খারাপ, এই মেয়েও খারাপ। আমার মা এগুলো আমাকে প্রতিনিয়তই বলে। আমি মারে বলি যে মা এগুলো বইলো না তো, বিয়ে করে ফেলছে আর এখন তো আর এগুলো বলে লাভ নাই। এরকম করে কিছুদিন পরে ওর ফেসবুক তখনও চালাইতো। ফেসবুকের মধ্যে ভাই এমন সব ছবি দেয় যেগুলো আসলে দেখার মতো না। মানে মডার্ন স্টাইলে আপনার জিন্স প্যান্ট পরা, তারপরে ছোটো স্কার্ট পরা, এরকম মানে বিদেশি স্টাইলে ছবি দেয়। তো ধরেন আমার এগুলো ভালো লাগে না, মানে আমার খুবই রাগারাগি হই আমি, এটা কেন আমার সাথে এগুলো কেন হবে বা ওইগুলো কেন করতেছে। আমি আমার শাশুড়িরে সোনিয়ারে সবসময় বলি যে দেখেন আপনার মেয়ে এটা করে, আপনার মেয়ে ওইটা করে, উনি বুঝায় শোনায়। এবার এরকম করতে করতে একটা সময় হলো কি আমার ভিতরে উনি খুব সন্দেহ লাগছে যে না মনে হয়েও কিছু একটাও মনে হয় করে। এবার করলাম কি আমি আবার ফেসবুকে একটু এক্সপার্ট ছিলাম, মানে আপনার ফেসবুকে অনেকটা এক্সপার্ট হওয়ার কারণে আমি তখন ওর ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করি এবং অ্যাকাউন্টটা হ্যাক করার পরে আমি তখন মানে ফেসবুকের মধ্যে ওর এমন কিছু জিনিস দেখি, মানে আমি কি বলবো, একটা না ও একসাথে 8টা ছেলের সাথে রিলেশন করে, 8টা ছেলের সাথে রিলেশন, এবং ওই 8টা ছেলেরে ও নোংরা ছবি পাঠায়, এবং 8টা ছেলে আমি আমার কষ্টে উপার্জিত যে বিল্ডিং বানাইছে ওই বিল্ডিংয়ে আসে, ওর সাথে থাকে। এগুলো দেখার পরে তো একজন মানুষ তখন কেমন হতে পারে আপনি বুঝতেই পারেন। আমি তখন একরকম ভেঙে পড়ি। আমার শাশুড়ি আমি বলি এটা কেমনে, এগুলো কি, মানে ওনার সাথে খুব খারাপ ব্যবহার করি। এবং উনি আবার ছুটিতে বাড়িতে যায়, বাড়িতে উনি 1 মাস থাকে, 1 মাস থেকে উনি আইসা বলে ও ঠিক হয়ে গেছে, এবার তুমি যাইতে পারো, তুমি আবার যাও, তুমি আর বাড়িতে যাও। এবার আমি 1 মাস পরে আমি তখন আবারও কুমিল্লায় গেছি। কুমিল্লায় যাওয়ার পর আমার বাড়িতে যাই না, বরিশালে যাই না, গেছি কুমিল্লাতে। ওই বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে 24টা ঘন্টা বাসার আশেপাশে পোলাপাইন ঘোরাফেরা করে, মোটর সাইকেল নিয়ে, এই নিয়ে ওই নিয়ে, মানে খুব মানে অন্য একটা অবস্থা। আমি আবার এটাও বলছি স্বর্ণারে বিদেশ চলে আসার জন্য, যে ঠিক আছে তুমি ওমানে চলে আসো। ও ওমান যাবে না, ও আসবে না, ওর মা ওমানে বাসায় কাজ করে, এই জন্য ও যাবে না। এরকম করে একদিন সকালবেলা এক ছেলে মোটর সাইকেল নিয়ে দাঁড়ায় আছে আমার বাসার সামনে, একটু পর হর্ন দিতেছে। আমি বেরিয়ে বললাম যে কী ব্যাপার ভাই, এখানে হর্ন দিচ্ছেন কারণ তো বরিশালের মানুষ, বরিশালের টান দিয়া কথা বলি। আমার বলি কিরে বরিশালে এনে কি, তোর এনে কি? আমি বললাম যে আপনি এখানে হর্ন দিতেছেন কেন, এটা তো আমার একটা ফ্যামিলি বাসা, আমি আমার ওয়াইফ নিয়ে থাকি। বলো তোর ওয়াইফ? আমি বললাম হ্যাঁ। বলি তো আমার ওয়াইফ। আমি বললাম ভাই দেখেন এখানে হর্ন বাজে না, আমি পুলিশ কল করবো। তুই কি পুলিশ কল দিবি? এটা বলে আমার ধৈর্য এখানে এই ছেলেটা মারে, এবং আশেপাশে আরও 5-7টা ছেলে চলে আসে, সবাই মিলে আমাকে ওখানে মারে। আমি 1 সপ্তাহের মতো হসপিটালে ভর্তি ছিলাম। ভর্তি থাকার পরে আমি আবারও আসি বাসায়। আসার পরে আমার আর ভালো লাগে না, মানে আর আমি নিতে পারি না, এবং নিতে না পারার পর আমি স্বর্ণার পায়ে পর্যন্ত ধরে বলি যে তোমার পায়ে ধরি, ভালো হয়ে যাও। মানে ওরে আর বুঝাইতে পারি না। ও আমার সামনে অন্য ছেলেদের সাথে ভিডিও কলে কথা বলে, মানে আমার সামনে ও অন্য ছেলের সাথে ডেটে চলে যায়, মানে আসলে বলার মতো না। এবং একটা পর্যায়ে আমি রাগ অভিমান নিয়ে পরে আমি তখন আবার ওমান চলে আসি। ওমান আসার পর আমার শাশুড়ি বলে ঠিক হয়ে যাবে। হঠাৎ করে ওর মোবাইল বন্ধ, মানে সোনার মোবাইল বন্ধ। আর মোবাইল বন্ধ, আমি শাশুড়ি বললাম কী ব্যাপার আপনার মেয়ের মোবাইল বন্ধ কেন? উনি বলে আমিও তো কল দিতেছি বন্ধ। আশেপাশে 2-1টা বাড়িওয়ালার নাম্বার আমার কাছে আছে, ওনাদেরকে ফোন দিলাম যে আমার বিল্ডিংটার কী অবস্থা দেখেন। আমি লোক পাঠাইছি, বলে যে আমার বিল্ডিংয়ে তালা মারা, গেটে তালা মারা। এভাবে সপ্তাহখানিক কাটার পরে আমার শাশুড়ি তখন আমার বলতেছে যে আসলে স্বর্ণার একটা অন্য ছেলের সাথে পরকীয়া ছিল, এবং ওই পরকীয়ার ছেলেটার সাথে স্বর্ণা পালায় গেছে। এখন কি বলবো আর বলেন,
মানে আমার বলার কোনো অবকাশ নাই, আমি সম্পূর্ণ ভেঙে পড়ছি যে এইটা কেন করলো আমার সাথে, মানে এইটা কী কারণে করলো, এইটা আমার সাথে না করলেও তো পারতো। মানে দুঃখটা নিতে পারি নাই, প্রচণ্ড রকমের কান্নাকাটি করি, দোকানপাট চালাই না, মানে মন পুরো খারাপ হয়ে গেল যে কার জন্য কি করলাম, আমি কার জন্য কি করলাম, কার জন্য নিজের জীবন যৌবন সব কিছু আমি শেষ করলাম। খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, ওর সাথে আর কোনো যোগাযোগ নাই, সন্ন্যার সাথে কোনো যোগাযোগ নাই, ফোনেও কোনো যোগাযোগ নাই, ও ইমুতেও নাই, হোয়াটসঅ্যাপে নাই, কোথাও নাই। এভাবে নেশা করতে করতে মানে একদম পুরো নিস্তেজ হয়ে গেছি। আমারে যারা দেখে মানে আমার কেউ চিনতে পারে না, আমার চেহারা এরকম হয়ে গেছে। বাড়িতে আব্বা আম্মার সাথে তো বহু বছর ধরেই কথাবার্তা নাই, তাদের সাথে কোনো কথাবার্তা বলি না, ভাই বন্ধুর সাথেও কথাবার্তা নাই। আর এদিক দিয়ে ধরেন এই অবস্থা, এরই মাঝে এরকম হতে হতে আমার দোকানটা পুরা মানে ফুটে যাওয়ার মতো অবস্থা, মানে দোকানটা পুরা বসে যাবে এমন অবস্থার ভিতর আমার শাশুড়ি আমাকে বলতেছে যে যাবে, তুমি তো দোকান চালাইতে পারবা না, তোমার তো দোকান শেষ হয়ে যাবে, একটা কাজ করো তাড়াতাড়ি, তোমার দোকানের ভিতর আমার ঢুকাও, আমি ওই বাসার দিকে চাকরি ছাইড়ে দিমু, আমার ওই বাসার মালিকরা আমি বলবো যে তোমার আরবির কাছে যাতে আমাকে দিয়ে দেয়, আমি তোমার দোকান চালাবো। দোকান কিন্তু ওই সময় শেষ, মানে দোকানে যাইতাম না, সারাদিন নেশা করতাম, রাত দিন 24 ঘন্টা রুমের মধ্যে বসে নেশা করতাম, নেশা খাইতাম, দোকানে যাইনি। আবার আমার শাশুড়ি তখন করলো কি, এই কেমনে 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 মানে বিষা পাল্টাইয়া আমার মালিকের আন্ডারে চলে আসছে। তো আমার মালিকের আন্ডারে আসার পর উনি তখন দোকানে বসতেছে, উনি দোকান চালাইতেছে, তখন আবার দোকানটা একটু মোটামুটি ভালো অবস্থানে আসছে। আমি ওই নেশাই করতেছি, এরকম করতে করতে অনেক দিন কেটে গেল। পরে উনি আমার বলে তুমি বিয়ে করো, তুমি আরেকটা বিয়ে করো, তুমি দেশে যাও, দেশে গিয়ে আরেকটা বিয়ে করো। আমি বললাম যে না, আমি আর বিয়ে শাদী করবো না, যারে বিয়ে করছি সে আমার এমনি ধোঁকা দিল, আমি মানে এরকম করলাম, তা আমার আর বিয়ে শাদীর দরকার না, আমি বিয়ে শাদী আর করবো না, আমার আর বিয়ে লাগবে না। উনি বলে দেখো জাভেদ, হসট খেয়ে পড়ছো, তাই বলে কি আর উঠবা না, তাই বলে কি হাঁটবা না, তোমার জীবনে যা ঘটে গেছে, যা হয়ে গেছে, এইটার আর মনে করে লাভ নাই, তুমি বিয়ে করো। আমি না, বিয়ে করবো না, বিয়ে করবো না, মানে এরকম নেশার জগতেই পড়ে আছে। এবং একটা পর্যায়ে আমি খারাপ মেয়েদের কাছেও যেতে শুরু করি ওই টাইমটাতে। তো এইটা আমার শাশুড়ি বুঝতে পারে। আমার শাশুড়ি বুঝতে পাইরা একদিন আমারে ঘরের মধ্যে ডাইকে আনে আমারে বলে, জাবেদ তোমারে কয়টা কথা বলবো, আজকে আমার কথাগুলো তুমি খুব মনোযোগ দিয়ে শুনবা, এবং কথাগুলো শোনার পর যদি তোমার কাছে উত্তর দিতে মন চায় তুমি উত্তর দিবা, তবে উত্তর যেটা দিবা এটা অনেক ভেবে চিন্তে দিবা। তো তখন উনি করছে কি, কোরআন শরীফ নিয়ে আসছে, ভাই কোরআন শরীফ নিয়ে আসছে, আইনা কোরআন শরীফটা সামনে রাখছে, রেখে আমার বলো উজু করে আসো। তাই আমি উজু করছি, তখন আমার মুখে নেশা কিন্তু, তা উজু করছি, উনিও উজু করছে আমার রুমের মধ্যে। তখন আইনা আমারে বলতেছে যে এই যে পবিত্র আল কোরআন। আমি বললাম হ্যাঁ। বলে আমি কোরআনে হাত দিয়ে একটা সত্য কথা বলি। আমি বললাম হ্যাঁ বলেন। তো উনি কোরআনে হাত দিয়ে বলতেছে যে স্বর্ণা মেয়ে, স্বর্ণা আসলে আমার মেয়ে না। ওইখানে আমি তখন বললাম এটা আপনি কি বলেন, স্বর্ণা আপনার মেয়ে না? বলে না, স্বর্ণা আমার মেয়ে না। তাই আমি বললাম তাইলে স্বর্ণা কে? বলে মূলত স্বর্ণাকে আমি পালক আনছিলাম, ছোটোবেলায় পালক আনছিলাম, আমি পালক এনে স্বর্ণার আমি পালছি, স্বর্ণা আমার মেয়ে না। আমি বললাম যদি আপনার মেয়ে না হয় তাহলে আপনার মেয়ে বলে আমার কাছে বিয়ে কেন দিয়েছিলেন? বলে তোমার কাছে বিয়ে দিছিলাম, ভাবছিলাম যে তুমি হয়তো ভালো ছিলে, আমার মেয়েটা হয়তো ভালো হবে, আমার মেয়েটা আগ থেকেই খারাপ ছিল, এখন এই জন্য আমি ভাবছিলাম যে তোমার কাছে বিয়ে দিলে মেয়েটার সম্ভবত ভালো হবে, এই চিন্তা ভাবনা করে মেয়েটার তোমার কাছে বিয়ে দিছি, আর আমার মেয়ে তো খারাপ, তোমার পায়ে আরও খারাপ হয়েছে। তো আমি বললাম আর কি, এখন এটা আপনি আমার কোরআন শরীফ বইলা আইনা কোরআনের হাত দিয়ে এগুলো বলে তো লাভ নাই, যাওয়া বাতা তো হয়ে গেছে। এখন আপনার মেয়ে তো পালায় গেছে কোন ছেলের সাথে, তার কোনো খবরও নাই, ছেলেও নাই, আপনার মেয়েও নাই, এখন আর এগুলো বলে লাভ কি? বলে আমি কেন এই কথাটা বললাম সেটা আমি তোমাকে এখন বলবো। আমি বললাম বলেন। বলে তুমি তো বিভিন্ন খারাপ মেয়েদের কাছে যাও, ইতিমধ্যে গেছো, অনেক ফিলিপাইনের কাছে গেছো, চাইনিজ মেয়েদের কাছে যাও, বিভিন্ন খারাপ মেয়েদের কাছে যাও, এটা তো আমি জানি। আমি বললাম তো যাচ্ছি, এখন কি করব বলেন। বলে আচ্ছা জাবেদ, আমি তো স্বর্ণারে পেটে ধরি নাই, স্বর্ণার সাথে আমার কোনো ব্লাডের সম্পর্ক নাই, তুমি তো আমারে পছন্দ করতা, তো এখন আমি চাই তুমি আমার বিয়ে করো। এভাবেই আমার শরীরের পশমগুলো দাঁড়ায় গেছে তখন। আমি বললাম কি বলেন এটা আপনি আমারে, আমি আপনার মেয়ের বিয়ে করলাম, আপনার মেয়ের সাথে 1 বছর 1.5 বছর মতো সংসার করলাম, এখন আপনি আমারে বলতেছেন যে আমি আপনার বিয়ে করার জন্য। উনি বলো এটা আমার মেয়ে না, ওইটা আমার পালক মেয়ে, সুতরাং তুমি আমার বিয়ে করতে পারো। এই কথা বলে রুমের ভিতরেই উনি যা শুরু করছে তা বলার মতো না। এবং দোকানে আরও কয়েকটা ছেলে ছিল, মানে ওদেরকেও ধরছে, ওরাও আমারে বুঝাইতে আসে, আমি জানি না ওরা কীভাবে কেন আমারে বুঝাইলো। এবং একটা পর্যায়ে মানে আমার অনিচ্ছাকৃত, মানে ইচ্ছাকৃত না, সম্পূর্ণ অনিচ্ছাকৃত একটা হুজুর ডাইকে আইনা উনি তখন আমার ওখানে বিয়ে করে। বিয়ে করার পর উনি আমার সাথে আমার রুমের মধ্যে থাকতে শুরু করে।
উনি আমার সাথে রুমে থাকতেছে, আমিও থাকতেছি, ওনার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে, সব কিছুই চলতেছে। দোকান উনি চালাইতেছে, দোকান উনি যাইতেছে, দোকান চলতেছে। তো এখন তো আমি এটা গোপনে রাখছি, কারণ উনি তো আমার বাড়িতে গেছে, আমার বাড়িতে পরিবারের সবাই দেখছে যে উনি আমার শাশুড়ি হিসাবে আমার বাড়িতে গেছে। এটা আমি গোপন রাখছি, আমার পরিবারের কাউকে জানাইনি, শুধু উমানের ভিতরে আমার ওই যে দোকানের ছেলেফেলেগুলাই জানে। এর ভিতরে হলো কি যে ও মানে বেবি কনসেপ্ট করছে, মানে বাচ্চা কনসেপ্ট করছে। তো প্রথমে আমার একটা মেয়ে সন্তান হয়েছে ওনার এখানে, ওনার পেটে একটা মেয়ে হয়েছে ওই বয়সে ওনার মেয়ে হয়েছে। এবং মেয়েটা হওয়ার পরে বৎসরখানেক পরে আরেকটা মেয়ে হয়, মানে 2টা মেয়ে হয়। এখন 2টা মেয়ে হয়েছে, আমি তো মানে কিছুটা মোটামুটি ভালো হয়ে গেছি, নেশা টেশা ছাইরা ওনার সাথে সংসার করতেছি। 2টা মেয়ে হবার পরে মোটামুটি ভালো হয়ে গেছে। এরপরে কী হয়েছে জানেন, হঠাৎ করে আমার মানে বাড়িতে আমার আম্মা মারা গেছে। হঠাৎ করে আমার আম্মা, অনেক দিন ধরে কথা বলি না, আমার ভাই ফোন দিয়ে বলতেছে যে আম্মু মারা গেছে। তা আম্মু মারা গেছে শুনে আমি আর নিজের ধরে রাখতে পারি না। পরে আমি তাড়াতাড়ি বাড়িতে গেছি, আম্মা মারা গেছে এবং আম্মার লাশ আমি পাইনি। পরে আম্মাকে দাফন করে ফেলে, আমি আম্মুর লাশ দেখতে পাই না। কবরে গিয়া কান্নাকাটি করে আব্বা আমারে বুঝায়, কান্নাকাটি করিস না, মনের বুঝায়, শান্ত হ। পরে আমার ভাল লাগে না, আমি ওমানে যাব না, মানে আব্বার বলতেছে আমি যাব না ওমানে যেতে ইচ্ছা করে না। কারণ আমার আসলে ওই স্বর্ণার আমার ভালো, মানে আপনার কি বলে সোনিয়ার আমার ভাল লাগতো না, বিয়ের পরে ওরা আমার ভাল লাগে নাই। সন্তান 2টা হয়ে গেছে ঠিক আছে, আমি ওই সব কিছু থেরে মানে এই উমান, স্বর্ণা, এরপরে সোনিয়া, ব্যবসা বাণিজ্য মানে সব ছেড়ে আমার মানে আমি চাইছি আমি একটু একা থাকি, গ্রামে থাকি, মানে দোকানও আমার দরকার নেই, এমন একটা অবস্থার মধ্যে পড়ে যায়। পরে আমার আব্বা বলে তাহলে আমার ছোটো ভাই জামশেদরে পাঠিয়ে দিব। তাই আমি বললাম যে না, জামশেদরে পাঠালে তো জামশেদ ওখানে গেলে জেনে যাবে আমি সোনিয়ারে মানে আমার শাশুড়িরই বিয়ে করছি, বাচ্চা আছে, এটা তো জানলে আরও ঝামেলা হবে। পরে আমি আবার কি করলাম, পুনরায় এই ছুটি নিয়ে পরে আমি আবারও এখানে আসছি। মানে আমি বাড়িতে ছিলাম প্রায় 4 থেকে 4.5 মাসের মতো। 4 থেকে 4.5 মাসের মতো আসার পরে মানে দোকানটা পুরো পরিবর্তন দেখতে পাই ভাই। পরিবর্তন বলতে কি, দোকানের সব পরিবর্তন, লাইসেন্স পরিবর্তন, এইটা ওইটা সব পরিবর্তন হয়ে গেছে। এখন আমি দোকানের মানে মোটামুটি কর্মচারীর মতোই আছি। দোকানের লাভ লস, হিসাব, মালামাল সবই আমার ওয়াইফ, ওই সময় আমার ওয়াইফ সোনিয়া সব কিছু দেখাশোনা করে, মানে আমি কোনো কিছুর মধ্যেই নেই। এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেল কি, তখন কিন্তু আমার ছোটো মেয়েটা তখনও দুধ খায়, ওর বুকে দুধ খায়। এই অবস্থার মধ্যে আমার আরবিরা কিন্তু আবার অনেক ফ্রি, মানে আরবিক লোকেরা অনেক ফ্রি। আমার দোকানের মালিক এসে আমার ওয়াইফের এমন জায়গায় হাত দিয়ে মানে কি বলবো আপনাকে, বলার মতো ভাষা নেই, আমার বাচ্চাটা দুধ খাইতে আছে ওই সময়। এটা দেখার পরে আমি একটু অবাক হয়ে গেলাম। আমার দোকানে তখন নতুন কর্মচারী রাখছিলাম, পুরনোগুলো সব বাদ। এগুলোর আমি জিজ্ঞেস করলাম কি রে, এটা আমার মালিক কি করলো? এখানে একটা ছেলে বলে, আরে ভাই আপনার ওয়াইফ তো মালিকের কোলবালিশ। তো এই যে মালিকের কোলবালিশ মানে এটা নিয়ে তখন আমার মালিকের সাথে আমার মোটামুটি একটা মানে কথা কাটাকাটি হচ্ছে যে ও কেন আসে দোকানে। আমি ওর বউরে বললাম ওই দোকানে কেন আসবো, দোকানে কন্ট্রাক্ট নিছে, ও তো আসার দরকার নেই, এটা ওইটা কোনো কথা নাই, বার্তা নাই, মানে কোনো যায়ও নাই, ঝামেলাও নাই। আমি আর সোনিয়া একসাথে ঘুমাইছি। সকালবেলা বাচ্চাটি রুমে, আমি বাচ্চাটি নিয়ে খেলতেছি, সোনিয়া দোকানে গেছে। আপনার 9টা কি 9:30 বাজে, হঠাৎ করে 1 গাড়ি পুলিশ, এবং 1 গাড়ির পরে আরও 2-3 গাড়ি পুলিশ, মানে মনে হয় যেন বড় ধরনের কোনো ক্রিমিনাল ধরবে। কোনো কথা নাই, বার্তা নাই, আমার রুম থেকে অ্যারেস্ট করে নিয়ে গেল। মানে প্রচুর গাড়ি, একদম হুশাল টুশাল দিয়া মনে হচ্ছে যেন বড় কোনো আসামিরে নিয়ে যাবে, এমন একটা অবস্থা। ধরছে আমার এখানে ধৈরা, আমার মানে ওখান থেকে ধৈরা সোজা সফর জেল, কোনো কথা নেই, সফর জেল থেকে ক্যান্সেল করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। বাড়িতে আসছি, এটা কেন হইলো, এবার সোনিয়ারে কল দিয়ে আমার ফোন ধরে না, মানে আমার সাথে কোনো যোগাযোগ নেই। পরে আমার দোকানের অন্য কর্মচারী আছে, ওদের ফোন দিলাম, কিরে কী হয়েছে, এটা আমার সাথে কী হইলো? পরে বলে ভাই আপনার বাড়িতে যাওয়ার পরে আপনার বউ দোকান নিয়ে নিচ্ছে, আপনার বউর নামে দোকানের লাইসেন্স সব হয়ে গেছে, আপনার বউ আরবিরে খাওয়াইয়া দোকান ওর নামে নিয়ে নিচ্ছে, আপনি কোনো কিছুর মধ্যেই নেই। হ্যাঁ, সোনিয়ার আমার ফোন ধরে না, মানে আমি তো পাগলের মতো হয়ে গেলাম। কিরে, আমার 2টা মেয়ে, ও আমার ফোন ধরে না, এবং আমারে আসার সময় আমার এমন ফিঙ্গারপ্রিন্ট রাখছে যে আমি জীবনের ওমানে যাইতে পারবো না, ওমানে না, কোনো আরব দেশে যেতে পারবো না, মানে আমি বিশাল অপরাধী, এমনভাবে আমার তাই মানে আঙ্গুলের চাপটাপ রাখা হয়েছে। এবার আমি কুমিল্লা গেছি আমার বাড়িটার জন্য। আর কুমিল্লা বাড়িতে যেয়ে দেখি আমার ওই কুমিল্লার বাড়িতে স্বর্ণা এরপরে যেই ছেলের বিয়ে করছে ওরে নিয়ে আমার ওই বাসায় আছে। মানে ওরে বাসায় দেখার পর আমি মাথা ঠিক রাখতে পারিনি, ওর ওইখানে ধরছি, ধরে ওরে মারছি, ওই আমারে মারছে। ওর সাথে যে ওর নতুন স্বামী ছিল ওই ছেলে আমাকে এমন মারছে ভাই, আমার বাম হাতটা এখন পর্যন্ত আর
নাড়াইতে পারি না, মানে টোটালি ভেঙে ফেলছে। মানে বাম হাতটা আমি আর ঠিকই করতে পারি নাই। আমি বহু বছর ধরে হসপিটালে ছিলাম, আমার বাম হাতটা পরিপূর্ণভাবে শেষ হয়ে গেছে, বাম হাতটা টোটালি কোনো কাজ করে না। এবং এরপরে হসপিটাল থেকে মোটামুটি সুস্থ হওয়ার পরে আমি যেটা জানতে পারি, স্বর্ণা এবং সোনিয়া মিলে যে দলিল করছে ওই দলিলটাও আমার নামে হয় নাই। কুমিল্লার যে বাড়িটা ওই বাড়িটাও আমার না। ইতিমধ্যে আমার পরিবার, আমার বাবা মা যারা আছে, মানে বাবা তারপরে পরিবারের অন্য মানুষরা যারা আছে এরা জেনে গেছে যে আমি এই ঘটনা ঘটাইছি মানে যায়। কারণ আমাদের গ্রামের লোকেরা তো আর লোকেদেরকে তো আমি তো বিশ্বাস করে দিতে পারি না যে সোনিয়া কোরআনে হাত দিয়ে বলছে যে স্বর্ণা ওর মেয়ে না। যদিও স্বর্ণা আমারে বলে সোনিয়া ওর মা, আমি জানি না। এখন গ্রামের সবাই এটা তখন জানাজানি হয়ে গেছে, সবাই জেনে গেছে আমি শাশুড়িরই বিয়ে করছি, আমার 2 সন্তান হয়েছে। বাড়িতে গেছি, আব্বা আমার সাথে কথা বলে না। আব্বা আমার একটা কথাই বলে, তুই আমার বাড়িতে থাকিস না, তুই যদি আমার বাড়িতে থাকস তাহলে আমার যে 3 মেয়েরে বিয়ে দিয়েছি তা মেয়ের জামাই মেয়েদেরকে ছেড়ে দিবে, মেয়ের জামাই মেয়েদেরকে ছেড়ে দিব, তুই আমার বাড়িতে আসিস না যদি আমার মেয়েদের সংসার করাইতে চাস। বাড়িতে যাওয়া বন্ধ করে দিছি, বাড়িতে যাওয়া বন্ধ করে দিলাম। পরে ছোটো ভাই জামশেদ আছে, ওরে আব্বা বিয়ে করাইলো, ওর বিয়ে তো আমি যাইতে পারি নাই। লাস্ট পর্যন্ত এখন ঢাকাতে আসি, একটা গার্মেন্টসে চাকরি করি আজ বহু বছর, এবং বাড়িতে যাওয়া টোটালি বন্ধ। আব্বা বলে দিছে তুই বাড়িতে এলে আমি আত্মহত্যা করবো, তুই তোর মায়ের পাশে আমার মাটি দিবি। বাবা অসুস্থ ছিল, বরিশাল মেডিকেলে ভর্তি ছিল, তাও বাবারে দেখতে যেতে পারি নাই। এবং এতগুলো বৎসরের ভিতরে সোনিয়া বা স্বর্ণা কারোর সাথে কোনো যোগাযোগ হয় নাই। এবং আমার দোকানের যে ছেলেগুলো ছিল ওই ছেলেগুলোর পর্যন্ত পরে ও ছাঁটাই করে দিছে, মানে সোনিয়া নতুন ছেলে নিছে, ওগুলোর বাদ দিয়ে দিছে। আমার 2টা মেয়ে হয়েছে সোনিয়ার ঘরে, যাই হোক এগুলো তো আমার সন্তান। এখন আদৌ আমার সন্তান কিনা তাও আমি ক্লিয়ারলি বলতে পারি না, নাকি অন্য কারো সন্তান। এরপর আমার সন্তানগুলো তো এখন কেমন আছে না আছে তাও জানি না। তো ভাই আসলে আপনাকে একটা কথা বলি, আপনি অনেক দিন ধরে ভৌতিক গল্প দিতেছেন, আমি দেখতেছি, ভালো লাগে শুনি, আপনার ভৌতিক গল্পও শুনি, সব গল্পই শুনি, আপনি যা বলেন তাই শুনি। কিন্তু আপনি যে মানুষের না বলা কথাগুলো বলেন, আপনি কি জানেন যে আপনি এগুলোতে কত মানুষের উপকার করতেছেন? আপনার এই গল্পগুলোতে কত মানুষ বেঁচে আছে, আপনি এগুলো বলা কেন বন্ধ করেন? প্রয়োজনে আপনি আরেকটা ভৌতিক চ্যানেল খোলেন, তারপরে এই গল্পগুলো বলা বন্ধ করবেন না। আর আমি আপনার অনেক বড় ভক্ত, আমার জীবনের আর কোনো চাওয়া নাই, একটাই চাওয়া আছে আল্লাহর কাছে, যেটা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর সম্মানের সহিত মরণ দাও, মরণ দিলে সব থেকে মুক্তি পাই, আর কিছুই না। আমি সম্মান করি প্রতিটা জেলার, আমি আপনার জেলার মানুষের কথা বলেছি, প্রতিটা আমাদের বরিশালেও খারাপ আছে বা অন্য কোনো জেলায়ও খারাপ আছে, খারাপ ভালো মিলিয়ে খারাপ ভালো। এবং কুমিল্লাতে নয়নের বাড়িও কুমিল্লাতে ছিল, বা অনেক ছেলেদের বাড়িও কুমিল্লাতে, অনেক মানুষের সাথে কুমিল্লায় পরিচয় হয়েছে, ওরা অনেকে অনেক ভালো, তো ভালো খারাপ আছেই। এবং কুমিল্লাতে আমি অনেক মানুষের অনেক সাহায্য পাইছি, বিশেষ করে এই স্বর্ণার ঘটনা নিয়ে, এগুলো হয়তো আপনাকে বলি নাই, সংক্ষেপ করে ফেলেছি। অনেক মানুষ আমাকে অনেক সাহায্য করছে। তো যাই হোক ভাই, যা হয়েছে হয়তো এটা আমার ভাগ্যে ছিল, ভাগ্যের ফল আমি পাইছি। এবং এখন শুধু আপনার কাছে একটাই অনুরোধ করব, যদি পারেন আমার সাথে একটু দেখা করেন, বা আপনি কোথায় আছেন একটু ঠিকানা দিলে আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। এমনি ভাই, কোনো ইচ্ছা নাই একটা ছবি উঠাবো এরকমও না কিছু না, আপনাকে শুধু একটু দেখবো, আপনার পাশে গিয়ে একটু সময় কাটাবো, কিছুটা সময়, এটুকুই। যদি পারেন আপনার ঠিকানাটা আমাকে দিন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই জাবেদ হোসেনের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। কয়েকটা বিষয় ক্লিয়ার করি। সেকেন্ডলি জাবেদ যেটা বললো যে আপনি আরেকটা ভৌতিক চ্যানেল খোলেন, আসলে ভৌতিক ভিডিওগুলো যখন এতটা দেওয়া শুরু করছি সবাই ভৌতিক গল্পই পাঠাচ্ছে, মানে ভৌতিক গল্প দিচ্ছি, ভৌতিক গল্পই পাঠাচ্ছে, আমি জেনারেল গল্প খুব কম পাচ্ছি। এবং রিসেন্ট কয়েকদিন ধরে 2-1টা গল্প পাচ্ছি, এবং সেখান থেকে জাবেদের গল্পটা নিলাম। কি বলবেন জাবেদকে আপনি? জাবেদ একটা ভৌতিক চ্যানেল খোলার জন্য বলেছে, পরিকল্পনা আছে, দেখি আপনাদের রেসপন্স আসে। যদি আলাদা কেউ ভৌতিক চ্যানেল খুলতে বলেন তাহলে আমি ভৌতিক চ্যানেল খুলবো, কারণ অনেকে এই জেনারেল গল্প দিলে কমেন্ট করেন যে ভাই ভৌতিক গল্প শুনতে চাই, ভৌতিক গল্প দিলে কমেন্ট করেন ভাই জেনারেল গল্প শুনতে চাই। তো এই জন্য আপনারাও একটু কমেন্ট করবেন যে আসলে কোন ধরনের গল্প আপনারা শুনতে চান, আমি সেই ধরনের গল্প দেওয়ার চেষ্টা করব। কি বলবেন আপনি জাবেদকে? আমার বলার মতো কোনো ভাষা নাই। আমি গত কিছুদিন আগেও একটা গল্পতে বলেছিলাম, নারীর লোভ এত খারাপ লোভ, নারীর লোভে যে একবার পড়ছে তার জীবন পুরোই শেষ। আপনি টাকার লোভ, সম্পত্তির লোভ, এই লোভ ওই লোভ, সব লোভ সামলাতে পারলেও ভাই নারীর লোভ কিন্তু সামলাতে পারবেন না। নারীর লোভ বড় মারাত্মক। নারীর লোভে অসংখ্য পুরুষ, সকালবেলার বাদশা বিকেলবেলা ফকির, যেটা জাবেদের জীবনে ঘটেছে। জাবেদ হয়তো তার পুরনো জীবনে ফিরে যেতে পারবে না, সেই সমস্ত পথগুলো বন্ধ হয়ে গেছে। তো
তো জাবেদের গল্প যারা শুনেছেন অ্যাটলিস্ট তারা সতর্ক হন। তারা সতর্ক হলে জাবেদের গল্প বলা সার্থক, আর আমারও 1 ঘন্টা ধরে বকবক করা সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।